প্লিজ 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 বাবু। তারপরও বেশি হয়ে যাচ্ছে কিন্তু। ওকে, তোমার ইচ্ছে মতো। একটা গুড নাইট পাপ্পি হতে পারে, আর কিছুই না। আর জাপিটা একটাই। ওইদিকে অরিন মনে হয় বেচারি একা বসে আছে। সবার সব আছে, শুধু আমি বেচারার প্রতি অবিচার সবার। ঠিক আছে, কি আর করার। গুড নাইট মাই সুইট হাজব্যান্ড। গুড নাইট, লাভ ইউ বউটা। লাভ ইউ টু। ঘুমাও। কি ব্যাপার, ঘুম ভাঙছে আমাদের হিরোর? হ্যাঁ ভাবি, কই ছিল বলো তো? তোমাকে খুঁজতেছি। সে থাকতেও আমাকে খুঁজতেছ, কাহিনী কি ভাই? ক্ষুধা লাগছে, আর সে তো আমাদের বাসায় কোথায় কি আছে চেনে না। আমি না হয় আসি আপু। কেন, তুমি কই চাপা? আমি খাবার এনে দিচ্ছি, তুমি খাওয়া। না না আপু, আপনি খাওয়ান, আমি একটু ঘুমোতে চাচ্ছি। কেন, সিরাজগঞ্জ তো ঠিকই খাওয়াইছে। সেটা তো আপু বিপদে পড়ে, আর তখন তো আপনি ছিলেন না। মায়ের চেয়ে সন্তানকে আর কেউ ততটা কেয়ার করতে পারে না। তা ঠিক, কিন্তু আমি তো এখনো বুড়ো হয়ে যাচ্ছি। তা পরের দায়িত্বটা তো তোমারই তো নিতে হবে। বুড়ো মানে? আর দেখো না, এত বড় একটা ছেলে হয়ে গেছে, লম্বাই, আমার থেকে অনেক বড়। কিছুদিন পর আমার ছেলেটার বিয়ে হবে, তারপর আমার নাতিপুতি হবে, তাহলে বুড়ো হয়ে গেলাম না? নিকিতার কথা শুনে তিনজন মিলে খুব হাসছে। অরিন বসে আছে, নিকিতা রাহেবকে খাওয়াচ্ছে। তুমিও খাবা নাকি? রাজের সাথে তোমাকেও খাইয়ে দিই। না আপু, আমি কিছুই খাবো না। অরিন আর নিকিতার ঘুমোতে ঘুমোতে প্রায় 2:30 বাজলো, অথচ ফজরের আজান দেওয়ার আগেই ঘুম থেকে উঠে অজু করে নামাজে দাঁড়িয়ে গেল অরিন। এই বিষয়টা রাজের বাবা চোখ এড়ায়নি, তার বিষয়টা খুব ভালো লেগেছে। একটু পর নিকিতা সহ সবাই উঠে নামাজ পড়ে নিল। পরিবারের প্রতিটা সদস্য নামাজ পড়ে। রাজ মাঝে মধ্যে ফজর নামাজটা মিস করে, বাসায় বাবা ডাকাডাকিতেই উঠতে হয়, বাইরে গেলে আর হয় না। নামাজের পর নিকিতা কোরআন পড়ে, অরিনও পড়ে। আজ দুজনে মিলেই পড়ছে। এর থেকে সুন্দর সময় আর কি হতে পারে রাজের মা? হ্যাঁ, সত্যি খুবই সুন্দর সময়। জানি না কবে সত্যি হবে এই সময়টা। হ্যাঁ, ঠিকই বলেছে। আল্লাহর কাছে এটাই চাওয়া, এই সকালটার মতো জীবনের বাকি সকালগুলো ঠিক এরকমই মধুর হোক। আল্লাহ কবুল করুন তোমার দোয়া। চলো রাজকে দেখে আসি, ওর জ্বরটা কমলো কিনা। হ্যাঁ চলো। আরে দেখো, রাজের মা, যাকে দেখতে যাচ্ছ সেই আমাদের দেখতে আসছে। গুড মর্নিং বাবা, আম্মু। গুড মর্নিং। এখন কেমন লাগছে? এদিকে বস, জ্বর নেই তো এখন? হ্যাঁ আম্মুর জ্বর নেই, কিন্তু দাঁড়াইতে পারতেছে না। মনে হচ্ছে কেউ পিছ থেকে ধাক্কাধাক্কি করছে। মাথাটা প্রচণ্ড ঝিমঝিম করছে। অনিয়ম করে খাওয়া, আর এই জ্বরে এত দুর্বল হয়ে গিয়েছিস। 2-3 দিন ঠিকমতো খাবার খাইলে ঠিক হয়ে যাবি, বয়ের আর কিছু নেই। বাবা, একদিনে ভালো হওয়ার মেডিসিন নেই? কেন, যুদ্ধে যাবি নাকি? এই তুমি সকাল সকাল আমার অসুস্থ ছেলের সাথে কি শুরু করলা? তুমি যাও এখান থেকে। যাচ্ছি। তোমার পাগল ছেলেকে সামলাও। আমি আমার রুমে যাচ্ছি। আমার চাটা পাঠিয়ে দিও। যাও না, এখানে আপনাকে কে থাকতে বলছে? আপনি থাকলে আমি আরও অসুস্থ হয়ে যাব। এই রাত চুপ করতো, আর তুমি যাও, আমি চা পাঠিয়ে দিচ্ছি। নিকিতা কোরআন পড়া শেষ করে কিচেনে ঢুকলো। অরিনের সাথে গেল নিকিতাকে সাহায্য করতে। আরে তুমি কাজ করছো কেন? একটু হেল্প করি। না বাবা থাক, পরে বলবা বিয়ের আগেই আমারে দিয়ে কাজ করাচ্ছে, এরা ভালো মানুষ না। তুমি বরঞ্চ বসেই থাকো। আপু প্লিজ রাগ করবে না, আমার মনে হয় এই বিষয়ে আর কথা না বলাই ভালো। ওকে কষ্ট পেলে সরি, তবে আপাতত চুপ। সময় পেলে পরে বলবো কিন্তু। দিন, আমি করি কাজগুলা। যার চারিদিকে এত গুণ, তার রান্নার টেস্ট করাটা উচিত। আফটার অল আমার ছেলের বউকে তো যাচাই বাছাই করতেই হবে আমার। ওকে, আজকের সকালে রান্নাঘর তোমার, সব কিছু আছে, তোমার ইচ্ছে মতো ডিশ বানাও। তার কি পছন্দ আমি তো কিছুই জানি না। মোটামুটিভাবে সবই তো কিছু খাই, জাস্ট রাজ কিছু কিছু জিনিস খায় না। তাহলে কি করব? আমি কিছুই বলবো না, পুরো দায়িত্ব তোমার। কোনো কিছু দরকার হলে ডাক দিও, আমি ড্রয়িং রুমেই আছি।
অরিনের কোনো কথা না শুনে হন হন করে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো নিকিতা। কিছুই বুঝতে পারছে না অরিন। অবশেষে বিসমিল্লা বলে শুরু করলো, যা হবার হবে। কি ব্যাপার, আজ সকালে নাস্তা পাবো না নাকি? সবাই এখানে। সময় হলে স্পেশাল খাবার পাবা। আলাউদ্দিন, এর চেরাগ পাইছো নাকি? জিন মহোদয় রান্নাঘরে গিয়ে যাবে। অনেকটাই তাই ভাবতে পারো। মা, কি ব্যাপার বলো না। হরিণকে রান্না করাচ্ছে নিকিতা। আরে তুমি গেস্টকে দিয়ে রান্না করাচ্ছ মানে? দেখো, ভাববে তুমি জ্বালাচ্ছ, আর কখনো হাসবেই না। প্রথম কথা হচ্ছে সে কোনো গেস্ট না, সে এই বাড়ির ছোট বউ, ওরফে আমার ছেলের বউ। আর দ্বিতীয়ত আমি তার সেকেন্ড শাশুড়ি, আর শাশুড়িদের একটু কড়াই থাকতে হয়, বউদের হাতের মধ্যে রাখতে হবে। মা, দেখেছো তোমার মেয়ের কথা? তুমিও করা হইবা আজ থেকে ওর উপর। মা আমাকে ভুল করলে মারতেও পারে, বকতেও পারে, সেই রাইট তার আছে। আপনার মাতব্বরি করা লাগবে না। কে কাকে দিয়ে রাতাচ্ছে ভাই? আরে আমার 2 প্লটন, কি খবর? ভাবি, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু গতকাল আপনার থেকে রাজের কথা শুনে খারাপ লাগছে। বেশি রাত হওয়াতে আর আসা হয়নি রাতে। রাজ কই? রাজ শুয়ে আছে ওর রুমে, যাও ভেতরে যাও। কেমন আছিস তুই? ভালো রে, তোরা? আছি আলহামদুলিল্লাহ, তোকে খুব মিস করতাম। কিন্তু মিস করি নাই। হ্যাঁ, সেটা অবশ্য আমরা জানি। আপনি কেন মিস করেন নাই, তা কত দূর এগোলো? সেটা তো সিক্রেট, বলা যাবে না। আমাদের বলা যাবে না? সমস্যা পরে শুনে নেব। তাকে রেখেই চলে আসলে যে? কে বলছে তাকে রেখে আসছি? মানে? সে তো আমাদের বাসায়, বউকে কেউ রেখে আসে নাকি? মানে কি? তুই বিয়ে করছিস আর আমরা জানি না? দেখ ভাই, এ কথা বিশ্বাস করতে পারি যে আমাদের ছাড়া তুই বিয়ে করতে পারো, কিন্তু এইটা বিশ্বাস হয় না ম্যাম রাজি হবে। এটা অবিশ্বাস্য। কেন, আমি কি খারাপ নাকি যে আমি রাজি হব না? না, তা নয়, কিন্তু এত তাড়াতাড়ি কিভাবে? বিশ্বাস না হলে কিচেনে গিয়ে দেখ, আমাদের জন্য রান্না করছে সে। সত্যি? এই প্লটনের দল, চলে আসো, খাবার রেডি। রাজ আস্তে আস্তে ওদের সাথে ডাইনিংয়ে গিয়ে বসলো, কিন্তু সাকিব আর রাতুল নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। তবে কি সত্যি রাজ? কিন্তু বিশ্বাসই যে হচ্ছে না। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। সাকিব ভাবি বলেই ডাকতে যাচ্ছিল অরিনকে, রাতুল আটকালো। সাকিবের মনে সন্দেহ দূর করতে নিকিতাকে ঠেলে দূরে নিয়ে গেল। ভাবি, রাজ যে বিয়ে করেছে আগে তো বললা না? কি রাজ, কবে বিয়ে করছো? বিয়ে না করলে ম্যাম এখানে কেন? নিকিতা সবকিছু খুলে বলল, কিভাবে অরিন আজ ওদের বাসায়। ও তাই বলো? এই রাজ বলতেছে বিয়ে করছে? হয়েছে, মজা করেছো, চলো খাবে। মোটামুটি ভাবে অনেক কিছুই রান্না করেছে অরিন। সবাই খাবার খেতে টেবিলে বসে আছে। নিকিতা অরিনকে বসতে দিয়ে সবাইকে খাবার দিচ্ছে। সবাই একবার খাবার মুখে দেবার পর চুপ হয়ে গেল। অরিন বিষয়টা লক্ষ্য করে। কি হয়েছে, খাবার ভালো হয়নি? ওয়েট, আমি আগে একটু খেয়ে দেখি। নিকিতাও খাবার মুখে দিয়ে চুপ হয়ে গেল। টেনশনে এবার একটু বেশি বেড়ে গেল, আর সেটা বোঝা যাচ্ছে অরিনের ফেসটা দেখেই। এই সকালে ঠান্ডা আবহাওয়া, উপরে ফ্যান চলছে, তার মাঝেও ঘামছে অরিন। সবাই অরিনের দিকে তাকিয়ে আছে। বিষয়টা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে দেখে রাজের বাবা নীরবতা ভেঙে, আরে মা, এত ভয় পাচ্ছ কেন? এটা কি কোনো বোর্ড এক্সাম নাকি? যদি খারাপও হয় তাতেও তো ভয়ের কিছু নেই। আমরা তো কিছুই বলবো না তোমাকে। আর আমার জানা মতে সবার চুপ করে থাকার আসল কারণ খাবার একটু বেশি মজা হয়েছে। জানি না ভাত কতগুলো রাঁধছ, আমার কাছে মনে হচ্ছে হাফ কেজি আজ আমি একাই খেয়ে নিব। এবার অরিন নিজেও খাবার মুখে দিয়ে দেখলো না, সব ঠিকই আছে। তাহলে এইবার একটু চিন্তা কমছে। কেন যেন এর মাঝেও বারবার অরিনের চোখ রাজের দিকে যাচ্ছে। রাজ তো কিছু বলছে না, ওর কাছে বুঝি ভালো লাগেনি। শেষে এমন হলো, সকালের খাবার শর্ট পড়ে গেল। সবাই খুব প্রশংসা করলো, কিন্তু রাজ কিছু বলেনি। এর কারণ খুঁজে পাচ্ছে না অরিন।
খাবারের পালা শেষে অরিন সবার থেকে বিদায় নিয়ে বাসায় আসলো। রাজের বাবা মা ভাই ভাবি ওখানেই থাকতে বলেছিল, কিন্তু অধিকার না থাকায় হয়তো জোর করতে পারেনি। বাসায় এসে পুরো বাড়িটা পরিষ্কার করছে অরিন। অরিনের বাবা একজন সরকারি কর্মকর্তা ছিল। সারা জীবনের সঞ্চয় থেকে 8 ডিসিমাল জায়গার উপর এই 3 তলা বাসাটা করেছে। উপরে অরিনরা নিজেরাই থাকে, আর নিচে 2 তলা ভাড়া দেওয়া আছে। কয়েকদিন না থাকায় পুরো বাসায় ধুলো জমে আছে। পুরো বাসা পরিষ্কার করে রান্না উঠিয়ে দিল। একা মানুষ তাই বেশি কিছু করলো না। ফ্রিজ থেকে মাংস বের করে রান্না করলো। রান্না শেষে গোসল করে বের হতেই কলিং বেলের আওয়াজ। হে আপু, কেমন আছো তুমি? কখন আসলা? নিচের ফ্ল্যাটে থাকে রিমি, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়েছে। আরে রিমি, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? ভালো আছি, কিন্তু তোমাকে ভীষণ মিস করেছি। তাই নাকি? তা মিস করার আসল কারণটা কি? তেমন কিছু না আপু, এমনি। আমি যে রিমিকে চিনি সে এমনি এমনি মিস করার মেয়ে না। একটা কারণ আছে, তুমি তো জানোই। তোমার কাছে সব শেয়ার না করা অবধি ভালো লাগে না আমার। ফোনে বলতে পারতাম, কিন্তু ফেস টু ফেস কথা বলে যে শান্তি সেটা পাবো না, তাই ফোন করিনি। বুঝলাম। তুমি বসো, আমি কাপড়গুলা ছাদে দিয়ে আসি। কিছুক্ষণ পর। খাইছো দুপুরে? না, এখনো না। চলো, রান্না শেষ, খেয়ে গল্প করা যাবে। প্রচুর সময় আছে আমার, সমস্যা হবে না। খেতে ইচ্ছে করছে না আপু। পেট খালি থাকলে মাথাও খালি থাকে, তখন আর সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। অতঃপর লক্ষ্মী মেয়ের মতো আগে খাও, তারপর সব শুনবো। আচ্ছা চলো। কেমন লাগছে? তোমার রান্না ভালো না হয়ে পারে বলো? ফার্স্ট ক্লাস। ধন্যবাদ। খাবার শেষে। হ্যাঁ, এবার বলো কি হয়েছে? কিভাবে যে বলি? বাব্বা, আমাকে কিছু বলতেও দ্বিধা হচ্ছে আজ। কি ব্যাপার? বিষয়টা তো জটিল মনে হচ্ছে। আগে বলো, তুমি আমাকে হেল্প করবা, আর রাগ করবে না কিন্তু। সাধ্যের মধ্যে হলে অবশ্যই করব, বলো। আপু দাঁড়াও, ঘটনা হচ্ছে তুমি তোমার কাজিনের বিয়েতে যাবার কয়েকদিন আগে থেকে একটা ছেলে রোজ বাসার সামনে ঘোরাঘুরি করতো। প্রথম আমার কাছে এমনি স্বাভাবিক মনে হয়েছে, কিন্তু আস্তে আস্তে ছেলেটাকে ভালো লাগতে শুরু করে। আর ছেলেটাও যা স্মার্ট, জাস্ট ওয়াও। আমি ফিদা হয়ে গেছি আপু, আমি তার প্রেমে পড়ে গেছি। বাবা, আমার এমনি বড় হয়ে গেছে দেখছি। ছেলেটা কে? কই থাকে? কিসে পড়ে? এতগুলো প্রশ্ন একসাথে। রিমির কথা শুনতে শুনতে হঠাৎ করেই রাজের কথা মনে পড়ে গেল। আচ্ছা, রাজের হঠাৎ কি হলো? খাবারের সবাই প্রশংসা করলো, কিন্তু ও কিছুই বলো না। আবার আসার সময়ও তেমন কিছু বলো না। কিন্তু কেন? আমি বা কেন ওর কথা ভাবছি? ওর কিছু বলা না বলায় আমার কবে থেকে আসে যায়। না বলো, তাতে আমার কি? আপু কি ভাবছো এত? কই না তো। হ্যাঁ, বললা না তো। আমাদের রিমি পছন্দের ছেলেটা কে? অবশ্যই খুব সিম্পল সে হবে না, কারণ আমাদের রিমি যাকে তাকে তো কখনো পছন্দ করবেই না। হ্যাঁ আমি, সে একটু বেশি স্পেশাল। এত সাসপেন্স না রেখে তাড়াতাড়ি বলো। বলছি প্রথম তো চিনতাম না, পরে খোঁজ নিয়ে দেখি আমাদের গার্লস কলেজের প্রিন্সিপালের ছেলে। প্রিন্সিপালের ছেলে? কি ব্যাপার আপু, তুমি অবাক হলে যে? না কিছু না। নাম কি তার? রাজ। পুরো নাম এ রাজ। সুন্দর নাম না আপু? রিমির মুখে রাজের নামটা যেন একদম বুকে এসে লাগলো। আমি এসব কি ভাবছি? ধুর। আপু নামটা সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর। আপু আমার মনে হয় তুমি তাকে চেনো, তোমার কলেজেই পড়ে। হলেও হতে পারে। এত স্টুডেন্টের সবাইকে চেনা তো কঠিন, তাই না? জানি না কেন যে রাজকে চিনি, কিন্তু কথাটা রিমিকে বলতে ইচ্ছে করছে না। হ্যাঁ তাও তো কথা, তবে আপু একটা হেল্প করাই লাগবে তোমার। প্লিজ বলো, করবা? কি হেল্প? কথাটা বলে বুক কাঁপছে কেন?
ভার্সিটির রেজিস্টার খাতায় সব স্টুডেন্টের কন্ট্যাক্ট নাম্বার থাকে। প্লিজ ওর নাম্বারটা জোগাড় করে দাও না গো, প্লিজ আপু। জানি না আজ কয়েকদিন হলো আসে না এদিকে, কিছু হলো নাকি? ভীষণ মিস করছি তাকে। কথা না বলা অবধি ভালো লাগছে না। অনেক চেষ্টা করে ওর ফেভো আইডি জোগাড় করেছি, কিন্তু ওর আইডিতে সেই কবে নক করেছি, আজ অবধি রিকোয়েস্ট অ্যাকসেপ্টও করেনি, কমেন্টের রিপ্লাইও দেয় না, আর টেক্সট তো সিনই হয়নি। অনলাইনেও আসে না আগের মতো। প্লিজ আপু এই হেল্পটা করো না গো, প্লিজ। আরে কাঁদছো কেন পাগলি একটা? ধুর, এভাবে কাঁদে নাকি কেউ? তাহলে বলো না প্লিজ, নাম্বার এনে দেবা। আচ্ছা আমি দেখছি কি করা যায়। রাজের নাম্বার আমার ফোনেই আছে, কিন্তু কারোর অনুমতি ছাড়া তার নাম্বার অন্য কাউকে দেওয়া একদমই উচিত না। রাজ জানলে কষ্ট পাবে, তার চেয়ে বরং ওকে জিজ্ঞেস করে নাম্বারটা দিলে ভালো হবে। দেখি না, তুমি প্লিজ দিবাই আমার এই নাম্বারটা কিন্তু। ওকে, 4-5 দিন পর ক্যাম্পাস খুলবে, তখন গিয়ে এই ব্যাপারে খোঁজ নিব, ঠিক আছে? ভুলে যাবে না কিন্তু আপু। চোখ মোছো এবার, এই পানিটুকু খাও, ভালো লাগবে। আপু আমি আসি এখন, আম্মুকে বলে আসিনি, পরে আসবো। আচ্ছা ঠিক আছে, এসো। রিমি যাবার পর দরজাটা লাগিয়ে বিছানায় গায়ে এলিয়ে দিল অরিন। কেন যেন একটু বেশি ক্লান্ত লাগছে, কেন যেন ভয় লাগছে, কিন্তু কিসের ভয়? ভালো লাগছে না কিছু। আমি তো চাইতাম রাজ আমার থেকে ছোট বয়সের কাউকে ভালোবেসে ভালো থাকুক, তাহলে আজ যখন রিমি ওকে ভালোবাসে সেই কথা শুনে আমার কেন ভালো লাগছে না? এসব ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে গেছে অরিন বুঝতেই পারেনি। রাজ কি করো? এই তো ভাবি একটা বই পড়তেছিলাম, আসো বসো। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি এমন কেন করলে? কই আমি আবার কি করলাম ভাবি? তুমি জানো না তুমি কি করেছো? না ভাবি, আমার জানা মতে আমি কিছুই করিনি। বুঝতে পারছো না কি করছি আমি? বুঝতে পারছো না নাকি আমাকে বলতে চাইছো না কোনটা? তোমাকে বলবো না, এমন কি কথা আছে? সেটাই তো আমি জানতে চাইছি। প্লিজ ক্লিয়ার করে বলো না, কি করছি আমি? তুমি অরিনের সাথে এমন করলা কেন? কি করছি? ওর রান্নার সবাই প্রশংসা করলো, কিন্তু তুমি কিছুই বললে না, আবার যাবার সময়ও তেমন কিছুই বললে না। কারণটা কি রাজ? এটা তো সুপার সিক্রেট ভাবি। ভাবি বলল কি সিগারেট, তাও আবার আমার সাথে? বাহ, বেশ ভালো। আমার ছেলে অনেক বড় হয়ে গেছে, আমার থেকে কথা গোপন করাও শিখছে। ঠিক আছে, বলা লাগবে না, আমি যাচ্ছি। আরে আরে কই যাও? আমি বলছি সিক্রেট, আমি বলি নাই যে তোমাকে বলবো না। আচ্ছা আজ পর্যন্ত আমি কিছু লুকাইছি তোমার থেকে? না। তাহলে আজ আমার সব কথা তোমাকে না বললে আমার ঠিকঠাক ঘুমই হয় না। ঠিক আছে, এবার বলো অরিনের সাথে এমন করলে কেন? গতকাল রাতে তোমরা যাওয়ার পর আমার ঘুম আসছিল না, পরে অনলাইন থেকে একটা লাভ স্টোরি পিডিএফ ডাউনলোড করে পড়ছি। ওই গল্পটার একটা কথা আমার খুব ভালো লেগেছে, আর আমি সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। আমার মনে হয় একটু কাজ হয়েছে। কি বুঝাই বলো। ভাবি আসলে একজন যখন অন্যকে ভালোবাসে তখন সে তাকে মূল্যায়ন করতে পারে না, আর যখন সেই ভালোবাসার মানুষের থেকে একটু অবহেলা পাওয়া যায় সেটা অনেক বেশি ইনফ্যাক্ট করে। আমি ইচ্ছে থাকা সত্ত্বেও তার খাবারের প্রশংসা করতে পারিনি, আর তার যাবার সময় খুব কষ্ট হয়েছে আমার, তারপরও আমি কিছু বলতে পারিনি। এই কাজটা করতে অনেক কষ্ট হয়েছে ভাবি, কিন্তু তারপরও করছি। জানি না আমার এই কাজ সফল হবে কি না। হবে কি না মানে 100% হয়েছে। কিভাবে বুঝলে? তুমি তো মাথা নিচু করেছিলে, কিন্তু আমি অরিনকে দেখেছি, ও বারবার তোমার দিকে তাকাচ্ছিল, তোমার থেকে প্রশংসা শোনার জন্য হয়তো, কিন্তু তুমি তো তাকালেই না। আর যাবার সময় অরিনের ফেসটাও আমার দেখারই খারাপ লাগছিল, ওই চোখে কিছু খুঁজছিল। ও যাবার সময় আমাদের সাথে তো কথা বলেছিল, কিন্তু ওর চোখ আমাদের দিকে থাকলেও দৃষ্টি তোমার দিকেই ছিল। দেখছো, আমি জানি সেও ভালোবাসে আমাকে, কিন্তু সেটা বুঝতে পারছে না, হয়তো সমাজের ভয়ে। আর একটা কথা মানতেই হবে, অসম্ভব ভালো একজন মানুষ সে, সবার ভালোর চিন্তা করে, কিন্তু নিজের কথা বাদ দিয়ে। হ্যাঁ রাজ, এই জামানায় অরিনের মতো মানুষ আমি খুব কমই দেখেছি। আর এটা তো আমি শিওর অরিনও ভালোবাসে তোমাকে, ও যতই অস্বীকার করুক। আর তোমার কথাই ঠিক, ও নিজেই জানে না ওই তোমাকে ভালোবেসে ফেলেছে। আমার ছেলেটা যে এমন কেউ ভালোবাসে থাকতেই পারবে না। তা তো দেখাই লাগবে, যারা তো কিউট দুটা মম আছে সে কিভাবে লাভে ফেল হতে পারে। তা তো অবশ্যই। এখন তোমার একটা কাজ করা লাগবে। আই লাভ ইউ মাই সেকেন্ড মম। অবশ্যই তোমার কথা মতো কাজ করব, যত কিছুই হোক।
গুড বয়। এবার একটু উঠো, বাগানের দিকে গিয়ে একটু হাঁটবা চলো। ওকে চলো। 4-5 দিন পর কলিং বেলটা বাজছে। এই সকালে কে আসলো? সময়ও নেই, আজ ক্যাম্পাস খুলেছে। একটু বিরক্ত নিয়েই দরজা খুলল অরিন। আরে রিমি, তুমি এত সকালে? হ্যাঁ আপু, আজ ভার্সিটি খুলেছে না তোমার? হ্যাঁ। তুমি যাবে না? হ্যাঁ, যেতে তো হবেই, এখনই যাব। মনে আছে তোমার? কি মনে থাকবে? তোমার যে রাজের নাম্বারের কথা বলেছিলাম, এত তাড়াতাড়ি ভুলে গেলে আপু? সেটা ভুলে যেতে পারলে তো ভালোই হতো। হুম। ও আচ্ছা, ঠিক আছে, আমি দেখব। আচ্ছা যাও, প্লিজ ভুলে যেও না আপু। ওকে, আচ্ছা আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। অনেক দিন পর ক্যাম্পাসে আজ সেকেন্ড ইয়ারের প্রথম ক্লাস। অরেন চারিদিকে তাকিয়ে শুধু রাজকেই খুঁজছে, কিন্তু রাজকে কোথাও দেখা যাচ্ছে না। ও কি আজ আসেনি? কেন আসলো না আজ? অনেকক্ষণ পর রাতুলের সাথে দেখা অরিনের। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। রাতুল সালাম দিয়েই চলে যাচ্ছিল। রাতুল, শোনো তো, জি ম্যাম। তুমি ক্যাম্পাসে একাই আসছো? না ম্যাম, আমরা সবাই আসছি। ও, বাকিরা কোথায়? দেখলাম না যে। ওই মাঠে তো বসে আছে সবাই। অরিন সবার মাঝে রাজকে খুঁজছে, কিন্তু রাজ তো ওখানে নেই। ম্যাম, আপনি কি রাজকে খুঁজছেন? না, কেন ও আসেনি? না ম্যাম, আসেনি। কেন আসেনি? আজ তো তোমাদের প্রথম ক্লাস। আসলে আমি ঠিক জানি না কেন আসেনি। সকালে ফোন দিলাম, ওর ফোন বন্ধ। পরে বাবিকে ফোন দিয়ে শুনলাম ও আসবে না আজকে। কেন আসবে না সেটা বলেনি? বাবি তো সেটা বললো না, শুধু বললো আসবে না। আর আমি জিজ্ঞেস করার সুযোগও পাইনি। কেন? ভাবি বলল একটা সিরিয়াস রুগী আসছে, ব্যস্ত, পরে কথা বলবে। ও আচ্ছা, ঠিক আছে, তুমি যাও। রাতুল যাবার পর কি হলো রাজের? শুনেছি ও এখন পুরোপুরি ভালো, সুস্থ, হাতের কাঁটাটাও শুকিয়েছে। ওই তো ক্লাস মিস করে না। আমার সাথে কি হচ্ছে এটা? আমি কেন এত রাজকে নিয়ে ভাবছি? এটা পাপ। না, আর একবারও ওর কথা ভাববো না আমি। যা হয় হোক ওর। কি ব্যাপার ম্যাম, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছেন এত? সাইকোলজির প্রফেসর রাশেদ জামাল কথা হচ্ছে। রাশিদ সাহেব অনেক আগেই অরিনের উপর ক্রাশ খেয়ে বসে আছে। আরে রাশেদ সাহেব, আপনি কেমন আছেন? এই তো আছি ভালো। আমাদের খোঁজ খবর নেন না আপনি, কি ব্যাপার? আরে কই, সেরকম তো কিছু না। ক্যাম্পাসে এসে বসে থাকার টাইম আমার একটু কম। আপনি তো জানেন সেটা। ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত আমার ক্লাস। ট্যালেন্টেড মানুষদের বাস্তবতা একটু বেশি থাকে। এমনভাবে কেন বলছেন? আরে আপনার সিভিটা সেদিন দেখলাম, আপনার যে রেজাল্ট, আপনি মনে হয় সবসময় পড়তেন তাই না? সেরকম কিছু না, অল্প পড়তাম, কিন্তু মনোযোগ দিয়ে রেগুলার পড়তাম। আপনার প্রশংসা না করে থাকা যায় না। এমন কোনো দিক নেই যে আপনি নেই, যেমন রূপ তেমনি গুণ। এমন সময় ক্লাসে বেল বেজে উঠল। রাশিদ সাহেব, আসি, আমার ক্লাস আছে, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। ক্যাম্পাস থেকে ফেরার পর অরিন সিঁড়ি দিয়ে ওঠার সময়। আপু দাঁড়াও। বলো। কি খবর পেলে? কাকে? উফ, তুমি এত ভুলে যাও কেন? রাজের নাম্বার পেয়েছো? তুমি যতটা সহজ ভাবছো, বিষয়টা ততটাও সহজ না। আমি হুটহাট করে কারোর বায়োডেটা দেখতে গেলে আমাকে জবাবদিহি করতে হবে। কথাগুলো অরিন একরাশ বিরক্ত নিয়েই বলল। ও আচ্ছা, ঠিক আছে। তোমার কি মন খারাপ আপু? না রিমি, ক্লান্ত লাগছে খুব। আমি আসি, পরে না হয় কথা বলবো। কিরে রাজ, কি করিস? বাগানে একা একা বসে আছিস কেন রে? এমনি তুই একাই, সাকিব আসে নাই? না, ও নিধির সাথে ঘুরতে গেছে। ও ক্যাম্পাসে গেছিলি? তুই গেলি না কেন? এমনি যাইতে মন চাইলো না। হঠাৎ ক্যাম্পাসে না যাওয়ার প্রতি এ নিয়ে ম্যাডামের সাথে কিছু হয়েছে? আরে না, তার সাথে কি হবে, যা হবার 1 বছর আগেই হয়েছে। সে ক্যাম্পাসে আসে নাই। সে একজন টিচার, তার না আসলেও হবে।
আমরা 1 মাস না আসলো যায় আসে না। আমার কথা কিছু বলে নাই? মনে হয় খুঁজলো তোকে, কিন্তু অস্বীকার করলো। তবে আমাকে জিজ্ঞেস করলো কি কারণে যাসনি। তাহলে তো ভালোই। যাই হোক, চল নদীর তীর থেকে ঘুরে আসি, অনেকদিন আড্ডা দেওয়া হয় না। সাকিব আর নিধি ওখানেই গেছে। ওহ, তাহলে ভালোই হবে, 4 জন মিলে একটা জাম্পে আড্ডা হয়ে যাক, কি বলিস? হ্যাঁ চল। কি ব্যাপার, কই যাও তোমরা? আমি একটু পদ্মার পাড়ে যাচ্ছি। আচ্ছা যাও, মনটাও ফ্রেশ হয়ে যাবে, অনেক দিন হলো বাইরে যাও না। আচ্ছা আম্মু, আসি। এই সাকিব, আচ্ছা ওইটা রাজ আর রাতুল না? কই, এমনি একটা বলো। বাদাম ছিল দিতে কইছি, আর চালাকি করতেছো যত ছিল না লাগে বুঝি বুঝি। কচু বছু তুমি পেছনে ঘুরে দেখো। আরে সত্যিই তো। কি ব্যাপার, তোদের বাদাম ডেট চলতেছে তাইলে? তার নাকি বাদাম খাইতে ইচ্ছে করতেছে। আচ্ছা আমি কি একাই খাইতেছি? সবগুলো তো তুমিই খাইলা। দেখছিস রাজ, ও খাইতেছে আর আমারে দোষ দিতেছে। দেখ কতগুলো বাদাম ছিল, আর গুনে গুনে মাত্র 20টাই হবে না? নিজের ফোন চাপার সময় হোশ থাকে না? সবগুলো খেয়ে শেষ, আমার ছেলতে ছেলতে হাত ব্যথা করছে, আর সে নাকি খায় নাই। আরে আরে চুপ কর তো, সারাদিন ঝগড়া করিস তোরা। আর সাকিব, ঘুরতে এসেও ফোন চাপা লাগবে নাকি? বাসায় চাপিস না। কেবুতে কয়েকটা দরকারি কাজ ছিল। রাখ তোর দরকারি কাজ, প্রিয়জন সামনে থাকতে তোর দরকারি কাজ ফোনে থাকে? আচ্ছা বাদ দিলাম। এনে তোর ফেভারিট চকলেট। থ্যাংক ইউ এতগুলো। প্রায় রাত 7:30 অবধি আড্ডা দিয়ে বাড়ি ফিরল সবাই। পরের দিন ক্যাম্পাসে অরিন 3rd ইয়ারের ক্লাসে যাচ্ছে। আজ রাজ ক্যাম্পাসে আসছে। হঠাৎ করে সামনাসামনি দুজনে চলতে চলতে দুজনেই থমকে দাঁড়ালো। কি করবে কিছুই বুঝতে পারছে না। মনে হচ্ছে পুরো পৃথিবীটাই থমকে গেছে। হার্টবিটের সাউন্ড স্পষ্ট শোনা যাচ্ছে। দুজনে চোখ যেন গভীর সমুদ্রের নীল জলে সাঁতার না জানা মানুষটার মতো হাবুডুবু খাচ্ছে। বুকটা দুরু দুরু কাঁপছে। রাজের এরকম প্রায় 1 বছর হলেও আজই প্রথম অরিনের এতটা ফিল করছে। আরে রাজ, গতকাল আসলি না কেন? সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই রাজের। কে কি বলছে? ওই রাজ, পাথরের মতো দাঁড়িয়ে আছিস কেন? ও না, মানে কি বলছিলে? বললাম গতকাল আসিস না কেন? ও এমনি, ঠিক আছে চল, স্যার ক্লাসে গেছে মনে হয়। আরে মায়াবতী কই গেল? ইস, যা হয় হোক, আমি তার সাথে কথা বলে থাকতে পারবো না। সেকেন্ড পিরিয়ডে অরিনের 2nd ইয়ারের ক্লাস। প্রায় অনেক স্টুডেন্ট আসছে আজ ক্লাস। রাজও আছে, অরিন জানে সেটা। ক্লাসে ঢুকে বই নিয়ে পড়ানো শুরু করলো। রাজের দিকে তাকাতেই কেমন যেন লাগে। আমি আমাকে প্রশ্রয় দিলে হবে না, আর এটা কেউ জানুক সেটা হতেই পারে না। পুরো ক্লাস মাথা নিচু করে ক্লাস নিচ্ছে অরিন, কিন্তু রাজ পুরো ক্লাস শুধু তার দিকেই তাকিয়েছিল। ক্লাস শেষে অরিন খুব দ্রুত সেখান থেকে চলে গেল। রাজ ডাকলো, ম্যাম ম্যাম। অরিন শুনেই না শোনার ভান করেই চলে গেল। রাজ কিছু বুঝলো না, কারণটা কি। রাজ ছাড়ার পাত্র না। দ্রুত গিয়ে সামনে দাঁড়ালো। 2 তলার করিডোরে অরিন পাশ কাটিয়ে যেতে চাইলেও রাজ বাধা দিল। কি ব্যাপার, কি হয়েছে আপনার? কই, আমার কি হবে? এরকম কেন করছেন? কি করছি? আমি আমার ডিউটি পালন করছি। রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে আছো কেন? আমার ক্লাস আছে। কোনো ডিউটিতে আছে, আমাকে ইগনোর করার কথা? আমি কই ইগনোর করলাম তোমাকে? তা নয়তো কি, ক্লাস শেষে এত ডাকলাম, আপনাকে শুনলেন না যে? আমি খেয়াল করিনি। এত কাছে থেকে? রাজ, যেতে দাও আমাকে, সবাই কি ভাববে? ঠিক আছে যেতে দেবো, একটা সত্যি কথা বলা লাগবে তারপর। কি কথা? গতকাল আমাকে কেন খুঁজতে এলেন? আমি তোমাকে কেন খুঁজবো? মিথ্যে কেন বলছেন? মিথ্যের প্রশ্নই আসে না। এবার রাজের পাশ কাটিয়ে চলে গেল অরিন। আরে চলে গেলেন যে? ভার্সিটি ছুটির পর রাজ ক্যাম্পাস থেকে একটু দূরে কানে হেডফোন লাগিয়ে খুব মনোযোগ দিয়ে ফোনে কি যেন দেখছে। এদিকে রাজের বাম সাইড থেকে একটা ট্রাক আসছে। গাড়ির ড্রাইভার হাতের ইশারায় বারবার রাজকে রাস্তার সাইড থেকে সরতে বলছে, কিন্তু রাজ কানে হেডফোনের কারণে কিছুই শুনতে পাচ্ছে না। বাজার করার জন্য অরিন ওই রাস্তা দিয়ে আসছিল। রাজের দিকে চোখ পড়তেই চোখ
সরাতেই যাবে এমন সময় ওই ট্রাকটা চোখে পড়তেই আটকে উঠল। অরিন রাজ রাজ বলে চিৎকার করছে, কিন্তু রাজ শুনছেই না। অরিন কিছু বুঝে উঠতে পারছে না, খুব জোরে দৌড় দিল। শাড়ি পরে অতটা জোরে দৌড়ানো যায় না, তারপরও শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়াচ্ছে। এক হ্যাসকাটানে রাজকে টেনে ফেলা দেবার সাথে সাথেই গাড়িটা ওইখানে এসে উল্টে গেল। রাজ কিছু বুঝে ওঠার আগেই অরিন ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিল। কানে হেডফোনটা টেনে খুলে ছিঁড়ে ফেলে দ্রুত ওখান থেকে চলে গেল। রাজ হতভম্ব হয়ে নির্বাক দৃষ্টিতে তার চলার পথে তাকিয়ে রইল। ক্যাম্পাসের অনেকেই ওই রাস্তায় ছিল, সবাই রাজের কাছে ছুটে আসলো। ট্রাক ড্রাইভারের ব্রেক ফেল হয়েছিল। রাজকে বাঁচাতে গিয়ে গাড়ি উল্টে গেলেও সে খুব একটা ব্যথা পায়নি। হাতে আর বাম পায়ে হালকা কেটে গেছে গাড়ির ভাঙা কাঁচ দিয়ে। রাজ, তোর কিছু হয়নি তো? তুই ঠিক আছিস? হ্যাঁ, কিন্তু আমি কিছু বুঝলাম না, মায়াবতী হঠাৎ এমন কেন করলো? আরে সে তো একটা মারছে, আমি হইলে 10-12টা একসাথে লাগাইতাম। আর আমারে না উপদেশ দিলি গতকাল আমি যেন বাইরে ফোন না চাপি, আর আজ কই গেল সেসব কথা? মানে? সাকিব সবটা খুলে বলল। রাজ ঠিক আছে জানার পর অনেকে সেখান থেকে চলে গেল। রাস্তার পাশ দিয়ে রাজের পুরনো এক বন্ধু যাচ্ছিল। আরে রাজ, তুই ঠিক আছিস না? হ্যাঁ, আরে জুস ভাইয়ের, তুই এখানে কি করে? আমি এদিক দিয়ে যাচ্ছিলাম আমার কাকার বাসায়, হঠাৎ করে এই অ্যাক্সিডেন্টটার সম্মুখীন হতে তোকে দেখলাম। তা ওই মেয়েটাকে? আমার মায়াবতী। কবে থেকে? কে এসে? আমার ক্লাস টিচার সে। ভাই, তলে তলে সাবমেরিন চালাও আর আমাকে কও নদীতে পানি নাই। আরে ভাই, ওটা ওয়ান সাইড লাভ, আমি বাসি সে বাসি না, এই কুলাঙ্গার সমাজের ভয়ে। আমি কিন্তু মানি না তোর কথাটা। কোন কথা? ওই যে ওয়ান সাইড লাভ। কেন মানিস না? তুই দেখিসনি, আমি সব বাকিরা দেখেছে কিভাবে তোকে ডাকছিল চিৎকার করে, আর পরে তোকে বাঁচাতে দৌড়ে আসলো, নিজের সমস্ত রাগ তোকে থাপ্পড় দিয়ে বুঝিয়ে দিল। তার চোখ দেখেও কি বুঝিসনি সে তোকে হারাতে চায় না, তোর কিছু হলে সে ভালো থাকবে না, এরপরও বলছিস এটা ওয়ান সাইড লাভ? আমিও বুঝি রে, সেও ভালোবাসে আমাকে, কিন্তু কখনো স্বীকার করে না। তুই না আসলে বুদ্ধু, জানিস? এমনিতেই কথা আছে না, মেয়েদের বুক ফাটে তো মুখ খোলে না। সব কথা কেন বলা লাগবে? কিছু কথা বোঝার জন্য রাখা উচিত। আর তার মাঝে সে সাধারণ মাইয়া না, একজন টিচার। সে চাইলেই বলতে পারছে না। তবে রাজ, আমার না একটা গানের লাইন মনে পড়ে গেল। কি গান? ভালোবাসতে বাসতে মরেই যাব, তবুও বলবো না ভালোবাসি। ঠিক সেই রকম তোকে বাঁচাতেই নিজের জীবন দিয়ে দিবে, তাও বলবে না ভালোবাসি। তুই ঠিকই বলছিস। আচ্ছা চল বাসায় যাই। না রে, কাকার বাসায় যাওয়া লাগবে, দরকারি কাজ আছে। তবে তোদের বিয়েতে প্লিজ আমায় একটু বলিস, আমি এই অসাধারণ ভালোবাসার বিয়েতে উপস্থিত থেকে নিজেকে ধন্য করতে চাই। ইনশাল্লাহ। আজ তাহলে সময় করে আসিস। সাকিব, চল বাসায় যাই। সাকিব রাজের বাসায় গিয়ে ভাবিকে সব বলে দিল। কথাটা শুনে রাজকে জড়িয়েই ধরে কেঁদে দিল নিকিতা। এদিকে নিকিতার কান্নাকাটি শুনে বাকি সবাই চলে আসলো। রাজের মাও কান্নাকাটি করছে, রাজ যদি কিছু হয়ে যেত। রাজ সবাইকে কিছুই বলতে পারছে না, কারণ কেউ নেই শোনার। সবাই যে যার মতো মন খারাপ আর শাসন করে যাচ্ছে। এদিকে অরিনের বাজার করে বাসায় ফেরার কথা থাকলেও আর বাজার করতে পারেনি। সোজা বাসায় সিঁড়ি দিয়ে উঠতে রিমিয়াস ডাকলেও কোনো কথার উত্তর না দিয়ে ভেতরে তরতর করে উপরে উঠে দরজা লাগিয়ে দিল। তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে শাওয়ার নিতে গেল। ঝর্ণার নিচে দাঁড়াতে কাঁদলেও চোখের পানি বোঝা যায় না। বাসায় তো কেউ নেই, চিৎকার করে কাঁদলেও কেউ শুনবে না। তাহলে অরিন কাঁদার জন্য শাওয়ারের টাইমটাই কেন বেছে নিল? নিজের সত্তাকে নিজের থেকেই লুকাতে। প্রায় 1-1.5 ঘন্টা ধরে গোসলের পর কিছুটা স্বাভাবিক হয়ে রেস্ট নিল। বিকেলে কফি হাতে বেলকুনিতে দাঁড়াতেই নিচে দেখে রাজ দাঁড়িয়ে। অরিনকে দেখে হাত তুলে হাই জানালো। এদিকে দ্বিতীয় তলায় রিমি ব্যালকনিতে দাঁড়িয়ে। রিমি ভাবছে হয়তো ওকেই হাই দিচ্ছে। অনেকটা খুশিতে রিমি দৌড়ে নিচে নামলো। বিষয়টা উপর থেকে দেখছে অরিন। রিমি রাজের সামনে দাঁড়িয়ে হাই বলছে, কিন্তু রাজ অন্য কোথাও তাকিয়ে আছে।
রিমি রাজের চোখের দিকে তাকিয়ে দৃষ্টির লক্ষ্যস্থল খুঁজতে যাচ্ছে। বিষয়টা অরিন বুঝতে পেরে দ্রুত ব্যালকনি থেকে চলে গেল। রিমি তাকিয়ে দেখে রাজের চোখ তৃতীয় তলার দিকে। অরিন যাবার পর রাজ নিচে তাকিয়ে দেখে একটা মেয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। রাজ কিছু না বলে চলে যাচ্ছে। এই যে মিস্টার, দাঁড়ান। রাজ চারপাশে তাকিয়ে দেখে কেউ নেই। আমাকে ডাকছেন? না, ভূতকে ডাকি। ও, আপনি বুঝি তান্ত্রিক? বেশ ভালো কাজ, চালিয়ে যান। বলেই চলে যাচ্ছে রাজ। এই রাজ, দাঁড়ান। আরে, ভূতের নামও রাজ? ওয়াও, তাহলে তো আমার মিতা হবে সে। তারে আমার পক্ষ থেকে একটু হাই বলে দেন। মজা বাদ দেন। আরে, আমি কই মজা করলাম? যাই হোক, শোনেন। জি বলেন। আপনি এখানে কেন? কার সাথে দেখা করতে আসছেন? সরি বেটা, আমি আপনাকে বলতে পারবো না। কেন? আচ্ছা, যাই হোক, আপনার জিএফ আছে? জি না। ও, বেশ ভালো তো। আমার জিএফ নেই, এতে আপনার এত খুশির কারণ কি বুঝলাম না। আপনি সেটা বুঝবেন না। ওকে, তবে আমার জিএফ নেই কিন্তু আমি এঙ্গেজড, আমার বিয়ে ঠিক হয়ে গেছে আপু। হোয়াট? জি। সে দেখতে কি আমার থেকেও সুন্দরী? নিজেকে আমার ফিয়ন্সের সাথে কেন কম্পেয়ার করতেছেন? সে যাই হোক, সত্যিটা বলেন। জি, সে অসম্ভব সুন্দর। আর রাগ করেন আর যাই করেন, আমি আপনাকে হার্ট করতে চাইনি। আপনি জিজ্ঞেস করায় তার বাহ্যিক দিকটা বলতেছি, তার রূপের ধারে কাছেও আপনি নেই। মনটা খুব খারাপ করে বলল। তাহলে রোজ রোজ এখানে কেন আসতেন? আমি তো ভাবতাম আপনি আমাকে। এক মিনিট, আপনি হয়তো কোথাও ভুল করছেন। আমি এখানে আপনার জন্য কোনো কালেও আসিনি। এখানে আমার কাজ আছে, তাই আসি। কি কাজ? যে কাজই হোক, আপনাকে বলতে বাধ্য নেই। আমি এতক্ষণ একটা মেয়ের সাথে কথা বলতেছি, তাও আবার তার বাসার সামনে সে দেখেছে। জানি না কি ভাববে। আমার এখান থেকে যাওয়া উচিত। কিন্তু দুঃখিত, আমি আসি। কথাটা বলেই হনহন করে হাঁটা শুরু করে দিল রাজ। 2 মিনিট না হাঁটতেই হঠাৎ করে দারোয়ান কাকার সাথে দেখা। আরে রাজ, বাবাজি কেমন আছো? জি কাকা, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো বাবা, আমিও ভালো। তা এইদিকে কই আসছিলা? একজনের সাথে দেখা করতে কাকা। আপনি এখানে কেন? এইখানেই আমার বাসা বাবা। কোন জায়গায়? ওই যে 3তলা বাসাটার সাথেই। তোমাদের স্কুলের ম্যাডামের বাসা ওইটা, তার বাসার সাথেই। এই রাজের কথাটা শুনে ভালোই লাগলো। যাক, তাও এই এলাকায় আসার একটা এক্সকিউজ পাওয়া গেল। কি বাবা, কিছু ভাবছো? না কাকা। চলো বাসায় যাই, তোমার কাকি দেখলে খুশি হইব। আস না কাকা, বাসা তো চেনে গেলাম, আরেকদিন আসবো। আচ্ছা বাবা, আইসো তাহলে। জি কাকা, আপনি না বললেও আসতাম। এখন তো প্রায় আসবো। বাসায় ফিরে রাজ ওর আম্মুর কাছে গেল। আম্মু কি করো? কাজ করছি, দেখতেই তো পারছিস। কি বলবি বল? বল। আমার বিয়ে দেব না? তুই কি মেয়ে নাকি বিয়ে দিব? ওই যাই হোক, বিয়ে তো বিয়েই। কবে আম্মু? কাহানি কি? আমার একটা মেয়ের পছন্দ হয়েছে। সেটা তো আমিও জানি, আমারও পছন্দ তাকে। তুমি যার কথা বলছো সে না। মানে? আমাদের নিধি আছে না? কি নিধি? পুরো কথা তো আগে শুনবা। কি বল? নিধি একটা ফ্রেন্ড, সেই কিউট। হোয়াট? আম্মু তুমি দেখলে তোমারও পছন্দ হবে। সে লেভেলের কিউট। নিধিরে বলছি, ওরে নিয়ে আজ আসছে। যারে তারে আমি আমার বাসায় আসতে দিব না। এই তুই যদি ওই মেয়ের বাসায় নিয়ে আসিস, আমি তোকে বাসা থেকে বের করে দিব। আমার ছেলের বউ অরিন ছাড়া আর কেউই হবে না। তুমি যা কিছুই করো, ওকে বাসায় নিয়ে আসবোই। মাত্র 2 মিনিট পরে আসবে। দেখো, ওরে কিছু বলবো না বললাম, ও মন খারাপ করবে। আমার কথা আমি আগেই বলে দিয়েছি, ফালতু কথার জন্য আমার টাইম নেই। একটু পর রাজ কাউকে সামনে এনে বলল, আম্মু দেখো কে আসছে। আমি কাজ করছি, এখান থেকে যা, ডিস্টার্ব করিস না। প্লিজ দেখো না। রাজ একদম সামনে নিয়ে গেল। এইবার আর 1 মিনিটও দেরি করলো না। রাজের আম্মু জড়িয়ে ধরলো তাকে। আরে এটা তো আমাদের নিশিতার মেয়ে। হোম্মা, কত বড় হয়ে গেছে! দেখতে দেখতে এত বড় হয়ে গেল। দেখতে একদম মায়ের মতন সুন্দরী। আর বাদর, তুই এতক্ষণ আমার সাথে মজা করছিলি? আম্মু তোমার চেহারা দেখার মতো ছিল। তোমার ছেলের বউ অরিন, মানে আমার মায়াবতী স্যার আর কেউ হবে না কখনো। এই অরিনকে তোমরা আজও কেউ কিছু বলনি আমায়? কেন, সাকিব বলেনি তোকে? আমি কাউকে বলতে নিষেধ করেছিলাম সাকিব রাতুলকে, আর নিধির সাথে সাকিব মানে
ভাবি, নিধি দুদিন পর মিসেস সাকিব হবে। নিধি একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। সাকিব অনেক ভালো একটা ছেলে, তোর পছন্দ খারাপ না, ভালো ফ্যামিলি, মানুষগুলোও ভালো। আর সাকিব আল্লাহর চাহাতে ওর ফিউচারও ভালো হবে ইনশাআল্লাহ। সাকিবের জায়গায় অন্য কেউ হলে টেনশন হতো। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। এবার একটু মুখ খুলল নিধি। এবার বলো না অরিনকে। রাজ সবই বলল। রাজের কথা সবাই মনোযোগ দিয়ে শুনছে। কত ভালোবাসি অরিনকে, রাজের কথা না শুনলে বোঝা দেয়। ওয়াও, আমি একটু দেখবো প্লিজ, আমার ভাবিরে একটু দেখাও রাজ। চাইলে দেখানো যায় নাকি? ও দাঁড়া 1 মিনিট, ক্যামেরায় পিক আছে, আমি তো সে কথা ভুলে গেছিলাম। রাজ ল্যাপটপে ক্যামেরা চিপ লাগিয়ে নিল। সবাই মনোযোগ দিয়ে দেখতে বসে গেল চুপচাপ। রাজ রানুকে, জাবিরকে দেখালো, সবাইকে পুরো পরিবারের সাথে পরিচয় করালো। অরিনের সাথে গায়ে হলুদে ডুয়েট একটা পিক হঠাৎ করে সামনে আসলো। ওয়াও, মেয়েটা কত কিউট। এটা কে রে রাজ তোর সাথে? এটা তোর ভাবি, বান্দরনি। তাই তো বলি, রাজ এরকম নিজের থেকে বড় মেয়ের প্রতি লাট্টু কেন হইল? আরে একে দেখলে যে কেউ লাট্টু হয়ে যাবে। সবাই অনেক পিক দেখছে, বাকি পিক টপ সিক্রেট, ওইগুলো দেখা যাবে না। কথাটা বলেই ল্যাপটপটা নিয়ে যাচ্ছিল। নিকিতা টেনে ধরলো। এই যে বাছা ধন, তুমি যাও গা, আমরা দেখবো। রাজ একটু একটু লজ্জা পাচ্ছে, তাই আর দেরি করলো না, ল্যাপটপটা রেখে চলে গেল রুমে। স্নাইট মোড করে একের পর এক পিক দেখলো সবাই। পুরো ক্যামেরায় শুধু অরিনেরই পিক। তার প্রতিটা মুভমেন্ট জাবিরের আর রানুর স্টিল অপারেশনের একটা পিকও সেখানে নেই। অরিন রাজকেই দেখাচ্ছে, আর রাজ হাঁ করে তাকিয়ে আছে। রাজ নিজেও পিকটার কথা জানে না। সবাই রাজের রিয়াক্ট দেখে হাসছে, কিন্তু রাজের আম্মু চোখে একটু জল। নিধি তার নিকিতা চুপ হয়ে গেল। কি হয়েছে মা? মেয়েটা কত ভালো, আমার অসহায় ছেলেটার কত খেয়াল রাখে। রাজের চোখে পানি দেখছো? খাবার খেতে গিয়ে ওর চোখে পানি আসছে। মা, অরিনই তো আমার রাজের জন্য পারফেক্ট। আর আজকের ঘটনার বহ দিনটা কিভাবে বলি? সাকিব বলেছে আমাকে, কিন্তু তাকেই যে রাজ ভালোবাসে সেটা বলেনি। পরের দিন ক্যাম্পাসে যাবার পর থেকে রাজ লক্ষ্য করছে তার মায়াবতীর মন খারাপ। অতীব অপ্রয়োজনীয় ছাড়া একটা কথাও বলছে না। রাজ ভাবছে হয়তো গতকালকের ঘটনা নিয়ে এখনো রেগে আছে। রাজ সরি বলার সুযোগটাও পাচ্ছে না, মন খারাপ করে মাঠের মাঝে বসে আছে। এ রাজ, তুই এখানে? আর আমি তোকে পুরো ক্যাম্পাস খুঁজে আসলাম। জরুরি তলব কেন? এমনি তোর ভাবি কথা বলছে না, মন খারাপ, তার মধ্যে অন্য কিছু আর বলিস না। আরে ভাবির মন খারাপ কেন সেটাই তো বলতে আসলাম। আমি জানি তার মন খারাপ কেন। ও তাহলে তুইও শুনেছিস? আর শুনেও চুপ করে আছিস কেমনে? আরে গতকালকের ঘটনা একটা অ্যাক্সিডেন্ট মাত্র, এ তো রাগ করে কেউ থাকে? এখন তো একটু কথা বলতে পারে, তাই না? আরে তুই আছিস গতকালের ঘটনা নিয়ে, আমি আজকের ঘটনা বলতেছি। কেন, আজ কি হয়েছে? বেশ কয়েকদিন ভাবি বাসা যাওয়ার সময় কয়েকজন বাকাটে ভাবিকে ডিস্টার্ব করে। আগে তো মাঝে মাঝে করতো, আজ 2 দিন হলো বেশি। আর আজকে তো একজন শাড়ির আঁচলও টেনে ধরছিল। কি, তুই আগে বলিস নাই কেন? আমি জানতাম না। আর সকালে আমার এক ফ্রেন্ড দেখেছে। পরে সাকিব ওখানে ঘটনা শুনতে গেছে। একটু আগে সাকিব আমাকে ফোন করে বলল, তুই সব ফ্রেন্ডদের নিয়ে ওই রাস্তায় যা, আমি মায়াবতীকে নিয়ে আসছি। আমরা না হয় প্রশাসনের সাহায্য নেই রাজ। আমি নিজের হাতে না মারলে শান্তি পাবো না। তুই সবাইকে রেডি রাখ, আমি যা যা বলি তাই তাই কর। রাজ সরাসরি টিচার্স রুমে ঢুকলো। ম্যাম এদিকে একটু আসেন। প্রথমে অরিনের ইচ্ছে ছিল না, কিন্তু রাজের চোখ দেখে কেঁপে উঠল, লাল হয়ে আছে। উঠে দাঁড়িয়ে বাহিরে আসতেই, চলেন আমার সাথে। কই যাব আমি? এত কথা বলতে পারবো না, মেজাজ খারাপ আছে, সোজা চলেন, নয়তো সবার মাঝে হাত ধরে টেনে নিয়ে যাব। এমন সময় প্রিন্সিপাল আসলো। কি ব্যাপার, কি হয়েছে? স্যার ম্যামের মা অসুস্থ তো, তাই ম্যামকে এখনই যাইতে হবে, নিয়ে যাই। অরিন যাও তুমি, সমস্যা হবে না। অরিন জানে ওর মা সিরাজগঞ্জ রাজশাহীতেই নাই।
কিন্তু রাজের কি হলো? কখনো এমন রেগে কথা বলেনি। ম্যাম চলেন, দেরি হয়ে যাচ্ছে। অরিন কিছু না বলে বাধ্য মেয়ের মতো ওর সাথে গেল। রাজকে দেখে কিছু বলার সাহসও পাচ্ছে না। এই রিক্সায় কিছু দূর যাবার পর আপনি নামেন, রোজকার মতো এদিক দিয়ে বাসে যান। কিন্তু রাজ এই রাস্তার শর্টকাট দেখে যখন সময় কম থাকে তখন চলাচল করি। এই রাস্তা ভালো না, আমি ওই দিক দিয়ে ঘুরে যাব। যা বলছি তাই করেন, যান। কিন্তু রাজ, বলছি না যাইতে। অরিন একটু ভয় পেয়েছে, কিছু না বলে চুপচাপ যাচ্ছে। একটু দূরে যেতেই সেখানে কয়েকটা বকাটে চায়ের স্টলে বসে আছে। আরে ম্যাডাম জি, কি খবর? আমাদের সেটা বুঝি ভালো লাগে না? এত তাড়াতাড়ি চলে আসলেন যে? অরিন দ্রুতই যাচ্ছিল, বকাটেদের একজন সামনে এসে দাঁড়ালো। কই যান ম্যাডাম জি? চলো না একটু বসে গল্প করি। যখন মন চায় আমাকে ডাকবেন, আমরা সবসময় রাজি আছি, তবে রাতে রাখলে বেশি ভালো হয়। সবাই ফিক করে হেসে কেলিয়ে হাসছে। অরিন মনে হচ্ছে এখনই কেটে দেবে। আসলে ভাই, রাতে কোনো পশু দল তো মানুষের বাসায় ঢুকতে পারে না, গেট লাগানো থাকে। রাজের কথা শুনে অরিন অনেকটা সাহস পেল, রাজের পিছে এসে দাঁড়ালো। কে রে ভাই তুই? ভাই আমি জ্যাকি চ্যান। সবাই হেসে শেষ। ওদের মাঝে একজন বলে উঠল, আমি রোমান রেইস। আরে ম্যাডাম জি, এ আপনার আশিক নাকি? আপনি ওর পিছে গিয়ে লুকাইতেছেন? রাজ কোনো কথা না বলে একজনকে লাথি মারল, আর একজন আসতেই তাকে ঘুষি মেরেছে, কিন্তু অন্যজন ধাক্কা দিয়ে ফেলে দিতেই নিচে পড়ে থাকা ভাঙা ইটের টুকরো কপালে লেগে ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু করলো। ঠিক তখনই রাতুল বাকি বন্ধুদের নিয়ে এসে খুব মারল ওদের। পরে পুলিশকে খবর দিয়ে ধরিয়ে দিল। এদিকে রাজের বেশ অনেকটা রক্তপাত হলো। অরিনের বাসা কাছে হওয়ায় রাতুলকে নিয়ে রাজকে অরিনের বাসায় নিয়ে যাওয়া হলো। ফার্স্ট করে দিয়ে অনেকক্ষণ মাথায় পানি দেওয়া হলো। রাজ ক্লান্ত হয়ে ঘুমিয়ে রাতুলের কাছ থাকায় অরিনকে বলে বাসা থেকে বের হয়ে আসলো। রাজ ঘুম থেকে উঠতে সন্ধ্যা হয়ে গেছে। এমন সময় চারিদিকে অন্ধকার হয়ে প্রচণ্ড ঝড় শুরু হলো। এখন কেমন আছো? ভালো না। মাথায় খুব ব্যথা লেগেছে না? এই এক গ্লাস হলুদ দুটুকু খেয়ে নাও, ঠিক হয়ে যাবে। কিন্তু ওই জানোয়ারগুলোরে আবার কখনো পাইলে খুন করে ফেলবো। হয়েছে, আর কিছু করা লাগবে না, ওদের পুলিশ নিয়ে গেছে। কেন এমন ফালতু লোকদের সাথে লাগতে যাও বলো তো? দিলা তো নিজের মাথাটা ফাটাইয়া। কিন্তু কোনো কিন্তু না, দুটুকু খেয়ে নাও। অসময়ে বৃষ্টি বা কেন আসা লাগবে? ধ্যাত। আপনি কি আমাকে নিয়ে ভয় পাচ্ছেন? না, সেরকম কিছু না। ভয় পাওয়ার কিছু নেই। আপনি আমাকে বিয়ে করেন, সারা জীবন আপনাকে না ছুঁয়েও থাকতে পারবো, কিন্তু আপনাকে সারা থাকতে পারবো না। তারপর যদি মনে হয় আপনি ভয় পাচ্ছেন, তাহলে আমি চলে যাচ্ছি। বলে উঠে দাঁড়াতেই মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। অরিন দ্রুত রাজকে আঁকড়ে ধরল। দুজন দুজনের চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। অনেকক্ষণ পর অরিন নিজেকে সামলে নিয়ে রাজকে বসালো। এই শরীর নিয়ে কই যাইবা তুমি? আর বাহিরে হালকা বৃষ্টি হচ্ছে না, বজ্রপাত সহ শিলা বৃষ্টি হচ্ছে। কোথাও যাইতে হবে না। আচ্ছা, কি খাবে? কি রান্না করবো? বাহ, আপনি তো আসলেই সুশীল মেয়ে। বিয়ের আগে থেকেই বরের কথা মতো চলার প্র্যাকটিস করছেন, বেশ ভালো। তবে বিয়ের পর আমার কথা মতো চলা লাগবে না, আমি আপনার কথা মতো চলতে চাই। ফালতু কথা বাদ দিয়ে বলো, কি খাবে? আপনার হাতের বীজ হলেও হাসি মুখে পান করব। তোমাকে না আমার জিজ্ঞেস করাই ভুল হয়ে গেছে। আচ্ছা বেবিজি, আপনি কি জানেন আপনি রাগলে বেশি কিউট লাগেন? কি বললা তুমি? ও সরি, হবু বেবিজি। তুমি না মানুষ হইবা না। হতে চাই। আপনি কাছে টেনে একটু মানুষ করে তো নিতে পারেন, তাই না? ইউ ওএমজি, কি বললেন? প্লিজ প্লিজ আগের শব্দ দুটাও তাহলে কোন? অরিন বুঝতে পারেনি কোন শব্দ। ইউ এর আগের দুটা মানে? বলে দেব? বলো। আই লাভ ইউ হবু বেবিজি। আই ডোন্ট। সব কথা বলা লাগে না, আমি বুঝি ওইগুলা। হ্যাঁ, আপনি তো জ্ঞানের জাহাজ, সব কিছুই বুঝেন। সব কিছু বুঝি না, শুধু আপনাকেই বুঝি। আমি কি কোনো সাবজেক্ট নাকি?
হ্যাঁ, আমার জীবনের সবচেয়ে কঠিন আর সহজ সাবজেক্টটা আপনি, যেখানে প্রতিটা পৃষ্ঠায় আমি আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। রাজ রাজের মতো বকবক করছে। অরিন রান্নায় ব্যস্ত। ওদিকে রাতুল ভাবিকে ফোন দিয়ে বলে বুঝিয়ে দিয়েছে, তাই তেমন টেনশন করছে না ওরা। রাতে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেছে দুজনে। রাজকে অরিনের রুমে থাকতে দিয়ে অরিন ওর মায়ের রুমে ঘুমালো। রাজ ভোর 5টায় অ্যালার্ম দিয়ে রাখলো। খুব সকালে সবাই জাগার আগেই বাসা থেকে বের হতে হবে, নচেত মানুষ আমার মায়াবতীকে খারাপ ভাববে, যা আমি একদম চাই না। 5টায় ঘুম থেকে উঠে বেরিয়ে যাচ্ছে রাজ। অরিনের বলতে ইচ্ছে করছে কিছু খেয়ে যাও, কিন্তু বেশি দেরি হলে অনেক সমস্যাই হবে। মা বাবা বাসায় থাকলে হয়তো এসবের ভয় ছিল না। রাজ হালকা স্মাইল দিয়ে বলল, আসি মায়াবতী। দরজা খুলতেই থমকে দাঁড়ালো রাজ। রাজ, আপনি এখানে কেন? আরে মিস তান্ত্রিক, আপনি এখানে? না মানে এত সকালে ম্যামের বাসায় কেন? আমার কথা বাদ দিন, আমি নিচের ফ্ল্যাটে থাকি, কিন্তু আপনি এত ভোরে আপুর বাসায়? ও না মানে আমি ওই একটু আগেই আসছিলাম এক্সাম তো সাজেশন নিতে। ভোর 5টায় সাজেশন? আপনার হাতে তো বই খাতা কিছু নেই, আসলে কাহিনী কি? রাজ অনেকটা মিথ্যে অজুহাত দেখাতে যাচ্ছিল। অরিন বাধা দিয়ে বলল, রিমি ভেতরে আসো, আর রাজ তুমি যাও। কিন্তু আপু, আমি বলছি তোমাকে সব। রাজ যাও। রাজ চলে গেল। রিমি কৌতূহল দৃষ্টিতে অরিনের দিকে তাকিয়ে আছে। রাজ গতকাল রাতে এখানেই ছিল। হুম গতকাল বিকেল থেকেই ছিল। অরিন গতকালের পুরো ঘটনা রিমিকে বলল। তার মানে তুমি রাজকে আগে থেকেই চিনতে? চিনতাম। তাহলে সেদিন যে বললে চিনো না? ও সরি, আসলে জানি না কেন না করেছিলাম। রাজ বলল সে কাউকে ভালোবাসে, আর তাকে আমি রোজ বাসার সামনেই দেখতাম। যদি সেই মেয়ে আমি না হই, আশেপাশে ভালোবাসার মতো মেয়ে তো আর নেই। সব কিছু যোগ করে বা বিয়োগ করে একটাই ফলাফল দেখা যাচ্ছে, সে ফলাফলটা হচ্ছে তুমি। তার মানে রাজ তোমাকে ভালোবাসে। ও আছি, এই জন্যে সে ওই গুন্ডাগুলারে মারছে। আপু, তুমিও রাজকে ভালোবাসো, তাই না? না, আমি কাউকে ভালোবাসি না। কেন মিথ্যে বলছো এবার? কই মিথ্যে বললাম? যদি ভালোই না বাসতে সেদিন আমার কাছে রাজের কথা গোপন করতে না। আর তুমি স্বীকার না করলেও তোমার চোখ স্পষ্ট বলে দিচ্ছে তুমিও রাজকে ভালোবাসো। মনে হচ্ছে সাইকিয়াট্রিস্ট তুমি। কিছু কিছু জিনিস বুঝতে কোনো কিছু হইতে হয় না আপু। তুমিও সবার মতো পাগল হয়ে গেছো। একসাথে সব মানুষ মিথ্যে হইতে পারে না আপু, সেটা তুমিও জানো। হতে পারে তুমিও বড়, কিন্তু ভালোবাসা তো মনের ব্যাপার স্যাপার। এখানে বড় ছোট কোনো বিষয়টা কোনো ফ্যাক্ট না। ওকে আমার বিজ্ঞ আপি, চুপ যাও। কফি খাইবা না চা? আপু, তুমি কথাটা এড়িয়ে যাচ্ছ যে। রিমি, কিছু সত্যি কখনো প্রকাশ করতে নেই। যাই হোক, বাদ দাও, এসব ভেবো না। রিমি আর কিছুই বলতে পারেনি অরিনকে। একটা ছোট মেয়ে হয়ে এত বড় ভার্সিটির ইংলিশের প্রফেসরকে আর কী বা বোঝাবে। এভাবেই চলছে। কয়েকদিন পর অরিনের কাকা ওর মা বাবাকে নিয়ে রাজশাহীতে আসে। রানুর বাবা সেই দিন থেকে যায়। রাতে খাবার শেষে অরিনকে ডাকে। মা, আমি কিছু বলতে চাই। জি কাকা, বলেন। মা, সংসার ধর্ম বড় ধর্ম। সংসার ছাড়া মেয়েদের মানায় না মা। এইভাবে তো আর চলা যায় না, নতুন করে কিছু ভাবতে হবে। কাকা ঠিক আছে, কিন্তু আমি এসব নিয়ে আর ভাবতে চাই না। মা, তুমি এত বড় বিশ্ববিদ্যালয়ে পড়াও, তুমিও তো বোঝোই এরকম অ্যাক্সিডেন্ট হওয়ার হামেশাই অনেকের সাথেই হয়ে থাকে। হতাশ হলে তো চলবে না। যাই হোক, আসল কথায় আসি। রানুর বিয়ের দিন তোমাকে একটা ছেলে দেখেছে, তার মা বাবাও দেখে পছন্দ করেছে। তোমার সব কিছু জানার পরও ছেলেটা তোমাকে বিয়ে করতে চায়। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো মাইনে পায়। ছোট পরিবার, ছেলেটা বড় আর একটা ছোট বোন, সচ্ছল পরিবার। আমি তোমার মা বাবাও দেখেছে ছেলেকে। তোমার সবার পছন্দ, কিন্তু মা, তোমার কথায় সব হবে। কাকা সব ঠিক আছে, কিন্তু আমি প্রিপারেড না এখন। আগে একবার তুমি ছেলেটার সাথে দেখা করো, তারপর না হয় না করে দিও।
যদি পছন্দ না হয়। ও ভালো কথা, ছেলেটার মোসাব্বির আদনান রাজ। নামটা শুনে বুকটা ধুক করে উঠল অরিনের। রাজের পুরো নাম এসে রাজ। কি হলো মা, কি ভাবছো? না কিছু না কাকা, আমি একটু ভাবি, তারপর দেখা যাক কি হয়। আচ্ছা মা, সমস্যা নেই, তুমি সময় নাও, তবে বেশি সময় নিও না। ছেলেটার ব্যাপারে খোঁজ খবর নিয়েছি, ভালো একটা ছেলে। ঠিক আছে। পরের দিন রানুর বাবা চলে যায় সিরাজগঞ্জ। অরিনের মা বাবা যায় না তার মেয়েকে কোনো প্রকার জোর জবরদস্তি করতে, তাই কখনো এই ব্যাপারে অরিনকে কিছু বলেনি। অরিন আবারও কাজের মাঝে ব্যস্ত হয়ে গেল, আর আমি প্রতিদিন তাকে ইমপ্রেস করার চেষ্টায় ব্যস্ত। এভাবেই চলছে দিনগুলি। এর মাঝে আমার একজন ক্লাসমেট মিমের বিয়ে ঠিক হয়ে গেল, আর সেই বিয়েতে মিমের ক্লাসমেটরা ছাড়াও ডিপার্টমেন্টের স্যার ম্যামদেরও ইনভাইট করা হলো। বিয়েতে সেদিন অরিন গ্রিন কালারের জামদানি পরেছিল, মাথা স্কার্ফ, লম্বা হাতের ম্যাচিং ব্ল্যাক কালারের ব্লাউজ, হাতে হ্যান্ডব্যাগ আর ম্যাচিং হেল, হালকা লিপস্টিক, সব কিছু মিলিয়ে সবার দৃষ্টি নতুন বউ বাদ দিয়ে অরিনের দিকেই ছিল। অরিন কিছুটা অস্বস্তিজনক অবস্থায় ছিল, আর আমি সাদা প্যান্ট সাথে ব্ল্যাক পাঞ্জাবি, উপরে গ্রিন কোট পরলাম। মনে হয় যেন দুজন ডিসাইড আগেই করে রাখছিলাম, কিন্তু সেরকম কিছুই না। আমি জানি অরিনের ব্ল্যাক আর গ্রিন পছন্দ, তাই পড়ছি, কিন্তু এভাবে ম্যাচিং হবে বুঝতে পারিনি। ওয়াও, আমাদের কানেকশনটা দেখছেন? ম্যাচিং ম্যাচিং। কাকতালীয় জিনিস কখনো কানেকশন হয় না। আচ্ছা, আপনি সব কিছু সবসময় নেগেটিভ ভাবেন কেন? একটু পজিটিভ ভাবেন না প্লিজ। আমি সব সময় নেগেটিভ মাইন্ডেড। আপনি বিশ্বাস করেন বা নাই করেন, হারামি এ अनोखा प्रेम कहानी कभी खत्म नहीं होगा। आप मेरी है, मेरी ही रहेगा। সেটা কখনো হবে না। ম্যাম, আপনাকে কিন্তু সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে। আরে তুমি কে? জি, আমি এসি রাজ। অন্য ডিপার্টমেন্টের হওয়ায় রাশেদ সাহেব চিনতে পারেনি, আর রাশেদ সাহেবের আত্মীয় হয় মিম। ও মনে হচ্ছে ম্যামের সাথে তুমি ম্যাচিং করে পাঞ্জাবি পরছো। জি, আপনি ঠিকই বলেছেন, আমরা ম্যাচিং করেই পড়ছি। ও, তোমরা একে অপরকে চিনো? কি যে বলেন না, কাছের মানুষকে চিনবো না মানে? কাছের মানুষ মানে? জি, আমি ওনার হবি হাজবেন্ড। রাজ, ফালতু কথা বলা বাদ দাও। আর রাশেদ সাহেব, আপনিও কেন এসব আজগুবি কথা শুনছেন কে জানে। ধুর, আমার এখানে থাকাই উচিত না। বলি অরিন সেখান থেকে চলে গেল। তার মানে তুমি যা বললে সব মিথ্যে? একদম মিথ্যে নয়, পুরোটাই সত্যি। উনি একটু রাগী মানুষ তো, তাই আর কি। কিন্তু তোমাকে তো ছোট মানুষ মনে হচ্ছে। আরে কি বলেন এইগুলো? ছোট মানুষ মানে? দেন বিয়ে করতে দেন, 1 বছরের মাথায় একসাথে 3-4টা বাচ্চার বাবা হয়ে যাব। রাজ কথাটা বলে সেখান থেকে চলে গেল। রাশেদ সাহেব আবুলের মতো হাঁ করে সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। সব কথা যেন তার মাথার উপর দিয়ে গেল। আলহামদুলিল্লাহ, মিমের বিয়েটা সম্পূর্ণ হবার পর সাউন্ড বক্সে গান বন্ধ করে স্পিকারে লাগিয়ে দিল। আসসালামু আলাইকুম, আমি এসি রাজ। আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি। যেখানে ছিল সবাই রাজের দিকে তাকালো। আচ্ছা, আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন। নাম্বার 1, কাউকে ভালোবাসতে কি কোনো শর্তের প্রয়োজন আছে? নাম্বার 2, ভালোবাসায় কি কখনো বয়স বাধা হতে পারে? আর নাম্বার 3, একটা ছেলে যদি তার হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করে, বাবা, তাহলে নিজের থেকে বড় বয়সী মেয়েকে বিয়ে করা যাবে না কেন? রাজের কথা শুনে সবাই খানিকক্ষণ চুপ করে থাকলো। তারপর সবাই একসাথে যে যার মতো করে মন্তব্য করতে লাগলো। রাজ চুপ থাকতে বলল সবাইকে, দেখুন, আপনার এক এক করে বলুন। সব যদি বক্তা হন, শ্রোতা হবে কি প্লিজ? সবার মন্তব্য সূত্র অনুযায়ী ভালোবাসায় কোনো শর্ত হয় না, ভালোবাসায় বয়সও ফ্যাক্ট না, কিন্তু বড় মেয়ে। এই জায়গাতেই খানিকটা খটকা লাগলো সবার। অনেকে বলল, সমাজের যে বিষয়ে সাপোর্ট করে না তার নাম অসামাজিকতা। অতএব অসামাজিক কাণ্ড তারাই করে যারা মানসিক ভারসাম্যহীন, মানে পাগল। সমাজ সবসময় মননশীল চিন্তাভাবনার উপর প্রতিষ্ঠিত। তাকে বেঁকিয়ে দেখা বা সেইভাবে পরিচালিত করাটাও তাদের কাজ, যারা মানসিকভাবে অসুস্থ। এই সমাজে কেউ বা নিজে থেকে বড় কাউকে বিয়ে করবে? আবার অনেকেই এটাকে বাহবা দিল। সবকিছু শোনার পর রাজ বলল, কথাটা মানতে পারলাম না। একটু পজিটিভভাবে চিন্তা ভাবনা করেন, তাহলে আর সমস্যা নেই। এই সমাজের কথা বলছি। আপনি দুবেলা না খেয়ে থাকেন, দেখেন কেউ খাইতে দেয় কিনা। আর এই আপনি যদি টাকা পয়সা বা আপনার নাম ডাক থাকে, অনেক সম্মান পাবেন। তেল মাথায় তেল দেওয়া যাকে বলে। আপনি যে কথাটা বললেন না,
সেটা চিন্তাভাবনা করাটাই ভারসাম্যহীনতার পরিচয়। একটু ভেবে দেখবেন। আর একদম মনে হয় না আমার সেটা। আমি যথেষ্ট দেখেছি এই সমাজ ব্যবস্থাকে। একটা রিয়েল ঘটনা বলে আপনাদের, আমাদের এলাকায় এক আপু থাকতো, অনেক ভালো একটা মেয়ে। কলেজে যাওয়ার পথে এলাকার বকাটাদের জ্বালাইতো। আপু তাদের প্রেম নিবেদন অস্বীকার করায় একদিন রাস্তা থেকে জোরপূর্বক আপুকে তুলে নিয়ে গিয়ে গ্যাংরেপ করে। পরে গ্রামের রাস্তায় ফেলে রেখে যায় রক্তাক্ত বিকৃত কাপড়ে। আচ্ছা, আপুর দোষটা কোথায় ছিল? এই সমাজ তাকে গ্রহণ করেনি। তাকে তার পরিবারের রাস্তাঘাটে চলাফেরা কতটা কষ্ট হয়েছিল নিজেই দেখেছি। একসময় অসহায় হয়ে আপুর আত্মহত্যা, আর পরে তার পরিবারও এখানে থাকতে পারেনি। আর সিনেমার সব গল্পই শুধু গল্পই হয় না, বাস্তবতার নিরিখে অনেক কিছুই হয়ে থাকে। তাহলে কাকে আপনি মানসিক অসুস্থ বলছেন? রাজের কথা শোনার পর সবার মুখ বন্ধ হয়ে গেল। তবে কিছু মানুষের জন্মই হয় তর্ক বিতর্কের জন্য। আপনি যতই সঠিক হন না কেন, এরা তর্ক করতে করতে একসময় আপনাকে তার পর্যায়ে নিয়ে আসবে। দেখুন, আমিও একজনকে ভালোবাসি, সে আমার থেকে বয়সে বড়। এতে আমার বা আমার পরিবারের কোনো সমস্যা নেই। কে কি বলে যদি আমার এসবে যায় আসে না, তবে যাকে ভালোবাসি তার যায় আসে। তার কাছে এই সমাজের চাওয়াটাই সব। নিজের চাওয়া পাওয়া নিজের মাঝেই মেরে ফেলতে চাইছে। অনেকটা ভূমিষ্ঠ না হওয়া শিশুকে মায়ের পেটেই মেরে ফেলার মতো। শুধুমাত্র এই সমাজের আপনাদের মতো কিছু মানুষের বিকৃত মন মানসিকতার জন্য। দেখুন, মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে বসবাস করে মানুষের ধর্ম। কিন্তু এই সমাজ কিন্তু একা একা সৃষ্টি হয়নি, সমাজের জন্য মানুষ হয়নি, কিন্তু মানুষের জন্য সমাজের জন্ম। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেয়ে 15 বছরের বড় মেয়ে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করেছিল। সেই আমরা যারা নিজেদের মুসলমান বলে জাহির করি, তারা কিভাবে আমার কথায় বিদ্বেষ প্রকাশ করে? রাজের এই কথার পর আর কেউ টু শব্দটাও করেনি। সেদিনের পর হয়তো কিছু মানুষের মানসিকতা চেঞ্জ হলেও হতে পারে, কিন্তু অরিন বিষয়টাকে খুব গভীরভাবে অনেকবার ভেবেছে। সে কিছুই বুঝে উঠতে পারছে না কি করবে। না, রাজের পাগলামো দিন দিন বেড়েই যাচ্ছে। এভাবে চলতে থাকলে এক সময় পুরো রাজশাহী বিভাগ জানাজানি হয়ে যাবে। রাজ ছেলে মানুষ, ওর সমস্যা নেই, কিন্তু আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা হয়ে কিভাবে রাজের মতো পাগলামো করতে পারি? এটা কখনোই পসিবল না। রাতে অরিন ওর কাকা মানে রানুর বাবাকে ফোন দিল। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? এই তো মা, ভালো আছি। তুমি কেমন আছো? জি কাকা, আলহামদুলিল্লাহ ভালো। কিছু বলবা মা? হ্যাঁ, আপনি যে বিয়ের কথা বলেছিলেন, আমার তাতে আপত্তি নাই। আপনারা যেটা ভালো বোঝেন করেন। আলহামদুলিল্লাহ মা, শুনে খুশি হইলাম। তাইলে কবে দেখা করবা? না কাকা, আপনি দেখেছেন, মা বাবাও দেখেছে, আমি আর সেখানে দেখতে চাই না। তবে কাকা একটা কথা। কি কথা মা? কাউকে দাওয়াত দিবেন না বিয়েতে। সাধারণ বলতে খুব সাধারণ একটা বিয়ে হবে। আমি কাউকে এ ব্যাপারে জানাতে চাই না। কিন্তু মা। না কাকা, এটাই আমার ফাইনাল ডিসিশন। অরিন ফোনটা রেখে চুপচাপ বসে আছে। ভালো লাগছে না কিছু। কি হইছে মা? খুব অস্থির দেখাচ্ছে তোকে। না বাবা, সেই রকম কিছু না। রাতের মেডিসিনটা নিয়েছো? হ্যাঁ নিচ্ছি। কেন এত টেনশন করিস বলতো? নিজের ভালো মন্দের কথাও ভাবিস কিছুটা। তোমরাই তো আমার সব বাবা। তোমরা ভালো থাকা মানেই আমার ভালো থাকা। হ্যাঁ মা, তা জানি। তবে একটা কথা কি মা, যে কাজই করিস ভেবে চিন্তে করিস। মারে, সবসময় যেমন মনকে প্রশ্রয় দেওয়া উচিত না, ঠিক তেমনই মনের বিরুদ্ধেও যাওয়া উচিত না। শরীরের জন্য খাদ্য দরকার, মনের জন্য পছন্দ সবই কাজ দরকার। জীবনে অনেক কিছুই নিজের চাওয়া পাওয়ার মতো হয় না। জীবনটা মা একটা অগোছালো ঘরের মতো। যদি সেই ঘরটা অগোছালোই থাকে, তাহলে সেই ঘরের কোনো সুন্দরতা থাকে না, আর সেই ঘরে থেকেও শান্তি নেই। আর সেই ঘরটাকেই সাজিয়ে গুছিয়ে নিয়ে থাকতে শুরু করলে যেমন দেখতেও ভালো লাগে, তেমন মনের মাঝে এক প্রকার শান্তির বিরাজ করে। বাকিটা তো তুই বুঝিস মা। নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার মতো বয়স তোর হয়েছে। আর হঠাৎ করে এমন কোনো সিদ্ধান্ত নিস না যাতে পরে পস্তাইতে হয় তোকে। আর একটা কথা, কথায় আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভবিষ্যতের কথা ভেবে যেমন নিজের বর্তমানটা নষ্ট করা উচিত না, তেমনি বর্তমানের জন্য ভবিষ্যৎটাও নষ্ট করা উচিত না। আশা করি আমার কথার মূল্য অর্থ তুই বুঝবি।
বুঝি আসিস মা। দেখি ঘুমাই গিয়ে, রাত অনেক হয়েছে। অরিনের বাবা চলে যাবার পর অরিন নিজের দরজাটা লাগিয়ে দিল। বেডে শুয়ে শুয়ে ভাবছে, বাবা হয়তো সব সঠিকই বলেছে, বাবা সঠিক সময়ে কথাগুলো বলেছে, কিন্তু বাবা আমি নিজের মনকে প্রায়োরিটি দিতে গিয়ে যদি সমাজ বিরোধী কাজ করি, তখনও কি আমি সঠিক হব? উফ, আমি আর ভাবতে পারছি না, মাথাটা টেনশনে ফেটে যাচ্ছে। কেন আমার সাথে এমন হতে হবে? কেন রাজ, তুমি আমার জীবনে এলে? আমি তো চাইনি তোমাকে। আমার নিজেকে নিয়ে গর্ব অহংকার এক নিমেষে কেন ধুলোয় মিশিয়ে দিলে? কেন? আকাশ আমার প্রয়াত হাজব্যান্ড। আকাশের সাথে 3 মাস কাটানো মুহূর্তগুলো আমি অনেকটাই ভুলে গেছি। আমি আমার সব কিছু তাকে সঁপে দিয়েছিলাম, কিন্তু নিজের মন তাকে সঁপে দেওয়ার আগে আকাশ আমাকে রেখে চলে যায়। তাই হয়তো ওকে ছাড়া থাকতে খুব একটা কষ্ট হয় না আমার। কিন্তু রাজ, তুমি আমার অভ্যেস হয়ে গেছো। কিভাবে ভুলে যাবো তোমাকে? জানি না আমি ভালোবাসার সংজ্ঞা কি। আসলে প্রকৃত সুখ ওই আমরা নিজেরাই হয়তো জানি না, হয়তো বা অনেকে জানেও। আমি খুব সাধারণ একটা মেয়ে, এইসব দুরূহ কাজ বোঝার ক্ষমতা আমার নেই। তবুও যেটা আমার কাছে মনে, কিছু পাওয়া না পাওয়ার মাঝে যে সুখ খুঁজে নিতে পারে, সেই প্রকৃত সুখী। কথাগুলো বলে কাঁদতে শুরু করে দিল অরিন। কিন্তু আমি তোমার হতে পারবো না, আর সেটা আমাকে পারতেই হবে। রানু যখন শুনল অরিন বিয়ের জন্য রাজি হয়ে গেছে, নিজের কানকে অবিশ্বাস না করলেও ঠিক এরকম হবার আশঙ্কাই আগেই করেছিল। রানু দেরি করেনি। পরের দিনই রাজশাহীর উদ্দেশ্যে রওনা হলো একা। রাজকে ফোন করে বলল, রাজ, আমি রাজশাহী আসতেছি, তোমার সাথে আমি দেখা করতে চাই সবার আগে। তুমি না হয় স্টেশনে আসো, কথাটা অনেক ইম্পর্টেন্ট। রাজ বলল, সুইট অ্যাপি, তুমি আমার বাসায় আসো, সবার সাথে দেখা হবে আর কথাও শোনা যাবে, খুব খুশি হবে সবাই। পরে রানু রাজদের বাসায় গেল। রানুকে রাজ পরিচয় করিয়ে দিল পরিবারের সাথে। সবাই রানুর সাথে পরিচিত হয়ে খুশি হলো, কিন্তু রানুর চোখে মুখে চিন্তার ভাঁজ স্পষ্ট দেখা যাচ্ছে। যদিও রানু হেসে কথা বলছে, কিন্তু তারপরও। তুমি কি কোনো কিছু নিয়ে টেনশনে আছো? তুমি তো আমার ছোট, তাই সরাসরি তুমি সমাধান করলাম, কিছু মনে করোনি তো? আরে না আপু, আপনি আমাকে তুমি করেই বলবেন, ব্যাপার না। ওকে, তাহলে এবার বলো কি ভাবছো? রানু প্রথম রাজের দিকে তাকালো, ইশারায় বলতে চাইলো বলবে কিনা। সুইট অ্যাপি, এরা আমার জান, আমি কোনো কিছু করার আগে এরা সবার আগে জানে। তুমি সব কিছুই বলতে পারো, কোনো সমস্যা নেই। আসলে একটা নিউজ আছে, জানি না যে শুনেছো কিনা। কি নিউজ? অরিনের ব্যাপারে। তুমি কিছু শোনোনি রাজ? না তো আপি, গতকালই তো আমার ফ্রেন্ড মিমির বিয়েতে দেখা হয়েছিল, কিছু তো জানি না। সুস্থ আছে সে? কি হয়েছে? না, অরিনের বিয়ে। হোয়াট? আবি এটা কি বলো? এটা হতে পারে না, তুমি মজা করতেছো তাই না? না রাজ, আমি মজা করতেছি না। তুমি তো জানোই অরিন সমাজ নিয়ে বেশি ভাবে, তাই নিজের চাওয়া পাওয়া গুপ্তহীনের ওর কাছে। ও চায় না ওর বিয়ের কথা কেউ জানুক, হয়তো তোমার কথা ভেবেই এই সিদ্ধান্ত। কিন্তু আমি জানি ও তোমাকে কতটা ভালোবাসে। সেটা কিভাবে করতে পারে? আমি এখনই যাব তার কাছে। রাজ থাম, ওর সাথে কথা বললেও হয়তো জিদ করে বিয়েটা করবে। আমাদের অন্য কিছু ভাবতে হবে। কি করবে বাবা? আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? বিয়ের সময় বর পাল্টে দিলে কেমন হয়? চুপ করো, তুমি ফালতু বুদ্ধি। যাই হোক, এবার মেইন কথায় আসি। আচ্ছা রানু, এটা বলো, অরিন কি ওই ছেলেটাকে দেখেছে? না, ও কাউকে চেনে না, আর ও বিয়ের আগে তাকে দেখতেও চায় না। এটা আমাদের জন্য একটা গুড পয়েন্ট। রানু, তুমি একটা কাজ করো, এখনই তুমি তোমার বাবাকে ফোন দাও, রাজশাহী আসতে বলো। আর এটা বলে দাও অরিন যেন এই ব্যাপারে না জানে কোনো কিছু। সোজা আমাদের বাসায় আসতে বলো। আর একটা কথা, জাবিরকেও আসতে বলো। কেন ভাবি? সবই বোঝা বলবো, তবে তার আগে এমন ভাব করবা তুমি এই ব্যাপারে যেন কিছুই জানো না, ওকে? রানু, তোমার আর একটা কাজ আছে। কি কাজ আপু? তুমি এখন অরিনের বাসায় যাও, বেশি দেরি হলেও সন্দেহ করতে পারে যে তুমি এখানে আসছো। আর এক্ষুনি তুমি তোমার বাবাকে ফোন দিয়ে সব কিছু বলো।
রানু সুন্দর করে ওর বাবাকে সবকিছু বুঝিয়ে বলল। ওর বাবাও রাজি হলো। নিকিতা, তুই যা করছিস ভেবে করছিস তো মা? মা, আগে এটা বলো, তুমি কি চাও যে অরিন এই বাড়িতে বউ হয়ে আসুক? অরিনের মতন বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। তাহলে মা চিন্তা কইরো না, ঘি খাইতে চাইলে আঙুল তো সোজা রেখে লাভ নেই, আঙুল বাঁকিয়ে ঘি খাইতে হয়। আপু তাহলে আমি আসি। দাঁড়াও, যাবার আগে আর একটা কথা, আগামীকাল অরিন ক্যাম্পাসে যাবার পর অরিনের মা বাবাকে আমাদের বাসায় নিয়ে আসবা। এখন তুমি তাদের কি বলে নিয়ে আসবা সেটা তোমার ব্যাপার, আর তোমার বাবাও তো কাল সকালে ট্রেনেই আসছে। রাজ, তুমি রানুকে এগিয়ে দিয়ে আসো, আর হ্যাঁ, রাস্তার মোড় অবধি, এর বেশি যেও না। অরিন যেন এই সব ব্যাপারে কিচ্ছু না জানে, তাহলে কিন্তু প্ল্যান ফ্লপ হয়ে যাবে, মনে রেখো। ঠিক আছে ভাবি। রানু সভা থেকে বিদায় নিয়ে অরিনের বাসার দিকে রওনা হলো। এদিকে রানু ওর বাবাকে ফোন দেবার পর আগেই ওর বাবা অরিনকে ফোন দিয়ে বলে দিচ্ছে রানু রাজশাহী যাবার কথা। রানু কলিং বেল চাপতেই অরিন দরজা খুলে দিল। আপু কেমন আছিস? এই তো। তা এত দেরি যে? আগে তো জানতাম বাস বা অন্য কোনো যানবাহন রাস্তাঘাটে জ্যামে আটকে যায়, কিন্তু এই প্রথম দেখলাম ট্রেনেও জ্যাম হয়, তাই না? রানু প্রকুচিয়ে, এই রে সেরেছে, নিশ্চিত এটা বাবার কাজ। তার মানে আপু আগে থেকেই আমার আসার ব্যাপারটা জানে। এখন কি হবে? 100% তার সন্দেহ হবে আমি রাজের সাথে মিট করেছি। ভাব রানু ভাব, এখন কিছু বলতে হবে যাতে সন্দেহ করতে না পারে। কিছু তো একটা গল্প বানাতেই হবে। লেটস গো রানু, অল দ্য বেস্ট টু মি। আরে আপু আর বলিস না, কি যে ঝামেলায় পড়েছিলাম। ট্রেনে আমি যে বগিতে আসছিলাম, সেই বগিতে আমার সাথে একটা মেয়ে ছিল। মেয়েটার বাবার বাড়ি রাজশাহীতে। তাতে কি হয়েছে? বাবার বাড়ি আসবো তো নাকি? হ্যাঁ, তা তো অবশ্যই আসবে, কিন্তু কথা হচ্ছে মেয়েটা প্রেগনেন্ট ছিল, 8.5 মাস চলছে। ডক্টর বলেছিল আর ও 1 মাস পরে বাচ্চা হবে। তাই মেয়েটা একাই সফর করছিল, কিন্তু ট্রেনের মেয়েটার ব্যথা শুরু হয়ে যায়। ইচ্ছে তো করছিল মেয়েটাকে বকি, একা এই অবস্থায় কেন চলতে হবে, কিন্তু মেয়েটার ফেস দেখে কিছুই বলতে পারিনি, জানিস আপু। তারপর রানু আর চোখে অরিনের দিকে তাকালো। আপুকে একটু চিন্তিত মনে হচ্ছে, তার মানে মেডিসিন কাজ করছে। এবার ওভার কনফিডেন্স নিয়ে রানু শুরু করলো। তারপর জানিস না আপু, আমি খুব টেনশনে পড়ে গেছি কি করব। ট্রেন থেকে নেমে ওর পরিবারের লোকজনকে ওর ফোন দিয়ে জানালাম, আর আমি দেরি না করে মেয়েটাকে পাশের ক্লিনিকে নিয়ে গেলাম। মেয়েটাকে অ্যাডমিট করাতেই ওর বাসার লোকজন আসলো। তারপর মেয়েটার একটা ফুটফুটে বাচ্চা জন্ম দিল। মেয়েটা আর ওর বাচ্চা ভালো আছে তো? হ্যাঁ আপু, ভালো আছে। ডক্টর কি বলেছে জানিস আপু? কি বলেছে? আর একটু দেরি হলে নাকি বাচ্চাটাকে বাঁচানো যেত না। এবার একটু কাঁদো কাঁদো চেহারা যুক্ত করে রানু অরিনকে বলল, আপু তুই বল, আমি কি ভুল করেছি? রানু মাথা নিচু করে আর চোখে অরিনের দিকে তাকিয়ে, না রে পাগলি, তুই ঠিক কাজটাই করেছিস। তোর জন্য একটা বাচ্চা আজ বেঁচে গেছে। একজন নারী হয়ে আরেকজন নারীকে বিপদে সাহায্য করেছিস, আল্লাহ তোকে এর ফল অবশ্যই দিবে। আল্লাহ দিবে কিনা জানি না, কিন্তু তুই তো আমাকে ঠিকই দিলি আমাকে সন্দেহ করে। সরি আপুটা, রাগ করিস না প্লিজ। এইবার ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে নে। বাহ রানু, তুই তো জব্বর অভিনয় করতে পারিস। ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে অভিনয়ে ভালো কিছু করতে পারতি। তোর গল্পে তো পুরাই গলে পানি হয়ে গেছে রে রানু। একটা ঢিনচাক ডান্স দিবার মন চাইতেছে। কন্ট্রোল রানু, কন্ট্রোল। যাচ্ছি। আরে রানুমা, তুই কখন এলি? আগে ফোন করে বলিস নাই কেন? কেমন আছিস তুই? জামাই বাবাজি কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে কাকিমা। আরে মা, ও অনেক দূর থেকে জার্নি করে আসছে, আর ও তো এক্ষুনি যাচ্ছে না। পরে সব জেনে নিও, এখন ওকে ফ্রেশ হয়ে রেস্ট নিতে দাও। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস রানুমা, যা ফ্রেশ হয়ে আয়, খেয়ে রেস্ট নে। জি কাকিমা। সেদিন রাতে খাবার খাওয়ার পর রানু ওর কাকা কাকির সাথে কিছুক্ষণ গল্প করলো। অরিন তার আগেই নিজের রুমে চলে গেছে। রানু একটু পর রুমে গেল। অরিন শুয়ে শুয়ে বই পড়তেছে। আপু কি বই পড়িস?
এটা বাংলা উপন্যাস। ইংলিশের প্রফেসরের হঠাৎ বাংলায় রুচি হলো কবে থেকে? কেন, পড়লে কি সমস্যা নাকি? না তা নেই, কিন্তু আগে তো পড়তে দেখিনি, তাই বলছি আর কি। কথা ঘুরিয়ে লাভ নেই, কি বলবে সরাসরি বল। আর তুই কাউকে না বলে এইভাবে হঠাৎ করে রাজশাহীতে বকবক করতেই আসছিস জানি। তুই কত কিছু জানিস, কেউ কিছু বলে আগেই বুঝিস। তাহলে আমি এটা বুঝি না, তুই নিজেকে কেন বুঝিস না? কে বলছে বুঝি না? প্রচুর বুঝিস। আচ্ছা আমি এটা বুঝলাম না, হঠাৎ করে তোর বিয়ের সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি আমি জানতে পারি? হঠাৎের কি আছে, মেয়ে হয়ে জন্ম নিয়েছি, বিয়ে তো করতেই হবে। হ্যাঁ বিয়ে করা লাগবে ঠিক আছে, আমি তো আর বিয়ে করতে নিষেধ করি নাই, কিন্তু যারা চিনিস না জানিস না দেখিসও নাই তাকে বিয়ে করার মানেটা কি? চিনি নাই চিনে নিব। আর কাকা কাকি মা বাবা, ইভেন তুইও দেখেছিস তাকে, আমার দেখে কি হবে? তোরা তো আর আমার খারাপ চাইবি না। রাখ তো, সংসার তুই করবি, কাকা কাকি মা বাবা না, বুঝলি? অত বুঝে লাভ নেই, ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। হ্যাঁ, উত্তর না থাকলে মানুষ কথা এড়িয়ে যায় জানি। রানু, তুই সব জানিস, তারপরও কেন এসব বলিস? আমি তো সব জানি, তুই জেনেও কেন ভুল করছিস? ওকে, গুড নাইট। আপু তুই না একটা, উফ যা বেশি করে ঘুমা। দুজন দুদিকে হয়ে শুয়ে আছে। রানু ঘুমিয়ে গেলেও অরিন আর ঘুমোতে পারেনি। পরের দিন